গল্পের শুরুতেই আমরা স্বর্গের রাজ্য দেখতে পাই, যেখানকার দাসীরা মিলে লর্ড ইউলাওকে খুঁজছিল। সে ছিল ভালোবাসার দেবতা। অন্যদিকে আমরা টেবিলের নিচে পড়ে পড়ে একটা মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখি। তার নাম হলো ইউজিয়ান। তখনই সেখানে একটা পাখি চলে আসে। সেই পাখির আওয়াজে ইউজিয়ান বিরক্ত বোধ ফিল করছিল, আর সে ওই পাখিটাকে বলছিল যাতে সে চেঁচামেচি না করে, কিন্তু সেই পাখিটা এসে তার টোকেন নিয়ে নেয়, যার কারণে সে সাথে সাথে সেখান থেকে গায়েব হয়ে যায়। আসলে ইউজিয়াও ছিল একটা পরী। ইউজিয়াও গায়েব হয়ে যাওয়ার পর আমরা সেখানে দেখতে পাই এই পাখিটা স্বর্গের প্রভু ইউলাও। সেই মূলত পাখি সেজে এসে ইউজিয়ানের টোকেনটা নিয়ে নেয় এবং তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয় ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য। অন্যদিকে আমরা ইউজিয়ানকে দেখি, সে সোজা ওপর থেকে পৃথিবীতে এসে পড়ে, আর এভাবে তাকে অচেতন ভাবে পৃথিবীতে পাঠানোর জন্য সে তো অনেক বেশি রেগেছিল। সে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই কথা বলছিল। ঠিক তখনই সেখানে একজন বিখ্যাত ব্যক্তি চলে আসে, যার উপস্থিতি পেয়ে সেখানকার সব লোকজন তো হইচই করতে শুরু করে। সে যখন গাড়ি থেকে নেমে আসে তখন আমরা দেখতে পাই সেখানকার লোকজন তো তার উপরে হুমড়ি খেয়ে পড়ছিল, কারণ সে দেখতে অনেক হ্যান্ডসাম এবং সে অনেক ধনী। সে হলো এই শহরের ব্লু স্কাই গ্রুপের সভাপতি। তার নাম হলো মিস্টার ল্যান। তাকে দেখার সাথে সাথে ইউজিয়ানেরও তাকে পছন্দ হয়ে যায়, আর সে ভাবতে শুরু করে এই দুনিয়াতেও এত সুদর্শন পুরুষ রয়েছে। যাই হোক, একটু পরে সব লোকজন তার কাছে যাওয়ার জন্য ভিড় করছিল। ঠিক তখনই ইউলিয়ান সেখানে পড়ে যায় এবং মিস্টার ল্যান ইউলিয়ানকে পড়ে থাকতে দেখে তাকে শুধুমাত্র বলে সেখান থেকে সরে যেতে। তখন ইউলিয়ান উঠে দাঁড়ায় আর তাকে বলে তার কিভাবে সাহস হলো তার সাথে এরকম ভাবে কথা বলার, কিন্তু পরক্ষণেই আবার সে বলতে শুরু করে অবশ্য আমি তোমাকে পছন্দ করি। তার এরকম কথা শুনে মিস্টার ল্যান তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তখন ইউলান তার হাত ধরে ফেলে। আসলে সে তার শক্তি দিয়ে মিস্টার ল্যানকে বশ করতে চাইছিল, যাতে সে এখনই তাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে, কিন্তু মিস্টার ল্যান তখনই তার সিকিউরিটিদের বলে তাকে এখান থেকে বের করে দিতে, আর সে তাৎক্ষণিক সেখান থেকে চলে যায়। এখন এই বিষয়টা নিয়ে ইউজিয়ানের তো অনেক বেশি রাগ হয়, আর সে ঠিক করে তার শক্তি দিয়ে সে তাকে যেভাবেই হোক বশ করবে। এখন এসব কিছু ভেবে সে তার শক্তি মিস্টার ল্যানের উপরে ইউজ করে, যাতে সে তার প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু তার জাদু ব্যর্থ হয়ে যায়, কারণ সেই জাদুটা মিস্টার ল্যান বাদে সবার উপরেই প্রয়োগ হয়ে যায় এবং তারা সবাই ইউজিয়ানের দিকে তাকিয়ে বলতে থাকে এটা হলো পরী, সে হলো আমার পরী। এটা বলে তারা সবাই ইউজিয়ানের দিকে ছুটে আসতে শুরু করে, আর ইউজিয়ানও এটা বুঝতে পেরে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই হুট করে ইউজিয়ানকে একজন ব্যক্তি রাস্তার মাঝখান থেকে টেনে লুকাতে সাহায্য করে। এই ব্যক্তি আসলে একজন সার্জন ছিল। সেখান থেকে সবাই চলে যাওয়ার পর ইউজিয়ান তাকে বাঁচানোর জন্য ওই ব্যক্তিটিকে ধন্যবাদ জানায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই সে ব্যক্তিটি হাতে গ্লাভস পরে, আর সে ইউজিয়ানকে বলে তুমি কখনোই অন্য কারোর হতে পারো না, তুমি শুধু আমার হবে পরী। এটা বলে সে তাকে কিস করতে যায়, কিন্তু ইউজিয়ান সময় মতো তাকে আটকে ফেলে। কিন্তু এই অবস্থায়ও লোকটি ইউজিয়ানকে বলছিল তোমার হাত কত নরম পরী, তুমি দেখতে কত কিউট। এটা বলে সে যখন তার গালে হাত দিতে চাইছিল ঠিক তখনই ইউজিয়ান তাকে জোরে ধাক্কা মারে এবং তার জাদু ইউজ করতেই যাবে, কিন্তু তখনই সে খেয়াল করে তার কোনো জাদু কাজ করছে না। তাই সে তার হাত পা ব্যবহার করে সে লোকটির কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল আর চিৎকার করে বলছিল যেন কেউ এসে তাকে বাঁচায়। ঠিক তখনই সেখানে একজন মেয়ে চলে আসে আর ওই লোকটিকে মেরে ইউজিয়ানকে বাঁচিয়ে নেয়। এই মেয়েটি আসলে সাধারণ কেউ ছিল না, মেয়েটি ছিল আসলে পৃথিবীর দেবতা। এখন পরের সিনে দেখতে পাই ইউজিয়ান তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাকে বলছে তাকে এই নিম্ন স্তরের দুনিয়াতে কে পাঠিয়েছে এটা সে জানে না, যদি সে জানতে পারতো তাহলে সে তাকে শাস্তি দিত। এমনকি সে তার টোকেনটাও খুঁজে পাচ্ছে না, ওই টোকেনটা ছাড়া সে তার দুনিয়াতে ফিরে যেতে পারবে না। এমনকি এই দুনিয়াতে আসার পর তার জাদুও কাজ করছে না, আর সে রাগে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে একজন সাধারণ ব্যক্তির উপরে সে তার জাদু প্রয়োগ করেছে। তার এই বিষয়টা যদি স্বর্গের লোকেরা জানে তাহলে অবশ্যই তাকে শাস্তি দিবে। এখন তারা দুজনে মিলে সেখানে কথা বলতে বলতে ঠিক করে যে 3 দিনের মধ্যে তারা এসব কিছু সমাধান করে ফেলবে। পরের সিনে আমরা দেখতে পাই ইউজিয়ান ডেলিভারি ম্যান সেজে মিস্টার ল্যানের অফিসে যায়। ভেতরে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলে আর তাকে বলে সে এখানে কি করছে। তখন ইউলিয়ান তাদেরকে বলে সে এখানে খাবার ডেলিভারি করতে এসেছে। তার কথা শুনে সিকিউরিটি গার্ড তাকে ভেতরে যেতে দেয়। ভেতরে যাওয়ার পর ইউলিয়ান মিস্টার ল্যানকে আশেপাশে কোথাও দেখতে পায় না, আর সে টেবিলের উপরে রাখা সেই জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করতে শুরু করে। তখনই মিস্টার ল্যান পেছন থেকে তাকে দেখতে পায় এবং সে এসে তার ঘাড় ধরে ফেলে, যার কারণে ইউলিয়ান চিৎকার করতে শুরু করে এবং তার ঘাড় ছাড়তে বলে এবং পেছন ফিরে সে দেখতে পায় এটা মিস্টার ল্যান। এখন মিস্টার ল্যান তাকে দেখে একটু রেগে যায় এবং সাথে সাথে সিকিউরিটি গার্ডকে কল দেয়। তখন ইউজিয়ান তাকে বলে আপনি আবার কেন সিকিউরিটিকে ডাকছেন, আমি তো এখানে খাবার ডেলিভারি করতে এসেছি। তার
এরকম কথা শুনে মিস্টার ল্যান তাকে বলে, কিন্তু আমি তো কোনো খাবার অর্ডার করিনি। এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক তখনই সেখানে একটি লোক চলে আসে, যাকে দেখি ইউলিয়ান বলে, আপনার নাম কি? শেন কিং ইউ। এই যে ভাই সব, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত। কিন্তু ভাই, এই সময়টা কি একটু কাজে লাগানো যাইতো না? তাই আমি তোমার একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি, বুটন গেম। এটা এক রকমের গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়েই খেলতে পারবা, কোনো রকম অ্যাপ লাগবে না। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারেক্টিভ গেম আছে। আরো কি জানো, এখানে বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়া লেনদেন করা যায়। তুমি শুধু একবার সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে না খেলেও চিন্তা নাই। এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপেরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচে কমেন্ট লিংক দিছি, এখানে ক্লিক করো, বুটন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। ভিউয়ার্স, এটা একটা বিজ্ঞাপন ছিল। এসব জায়গায় গেলে আপনি আর্থিক সমস্যায়ও পড়তে পারেন, তাই যা করবেন নিজ দায়িত্বে। তো চলুন এবার গল্পে ফেরা যাক। তখন সেই লোকটি তাকে বলে হ্যাঁ। তখন ইউজিয়ান তাকে বলে উনি এই খাবারটি অর্ডার করেছিলেন আর আমি তাকেই ডেলিভারি করতে এসেছি। এখন এটা শোনার পরে মিস্টার ল্যান তাকে বলে, তাহলে তুমি আমার কেবিনে কি করছো? এখনই এখান থেকে বেরিয়ে যাও। তার এরকম কথা শুনে ইউজিয়ান তো মনে মনে তার উপরে আরো বেশি রেগে যায় এবং সে রাগ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আর তার পেছন পেছন শেনও চলে আসে এবং মিস্টার ল্যানের খারাপ ব্যবহারের জন্য সে ইউজিয়ানের কাছে ক্ষমা চায়। তখন ইউজিয়ান তার খাবারটা বের করে তাকে দিয়ে দেয়। আর কিং ইউ ইউজিয়ানকে বলে সে যদি কিছু মনে না করে তাহলে সে তাকে বাহিরে এগিয়ে দিয়ে আসতে চায়। তার এরকম কথা শুনে ইউজিয়ান তাকে বলে, আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি কিভাবে পারেন এরকম একটা লোকের সাথে বন্ধুত্ব করতে? তার কথা শুনে কিং ইউ তাকে বলে, তুমি দেখতে খুব সুন্দর, আমি যখন থেকে তোমাকে দেখেছি তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছি না। এটা বলে সে তার হাতে একটা চুমু খায় আর ইউজিয়ান বিরক্ত হয়ে তার চুমুটা মুছতে শুরু করে। তখন কিং ইউ তাকে অফার করে তার মডেল হওয়ার জন্য, কিন্তু ইউজিয়ান তাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে দেখতে পায় তার হাতে লাল রঙের সার্কেল রয়েছে এবং সে যখন কিং ইউর দিকে তাকায় তখন সে তার হাতেও ওই সার্কেলটা দেখতে পায় এবং বাহিরে এসে সে ওইটা নিয়ে ভাবতে শুরু করে। তখনই বাহিরে দাঁড়িয়ে থাকা একটি ছোট বাচ্চা তাকে এইসব কিছু নিয়ে ভাবতে নিষেধ করে। তখন ইউজিয়ান তাকে জিজ্ঞাসা করে সে কে। তখন সে তাকে পরিচয় দেয়, তার নাম হলো জিয়াওরু আর সে তারই অংশ। সে হলো লাল দড়ির পরী। তাকে দেখে ইউজিয়াও তো বিশ্বাসই করতে চাইছিল না যে তার মতো একটা কুৎসিত বাচ্চা তার অংশ কিভাবে হয়। ইউজিয়াও তো এটা বিশ্বাসই করতে চাইছিল না। এখানে এই বাচ্চাটি তার অংশ বলতে বোঝানো হয়েছে যে তার যে লাল জাদুর শক্তি রয়েছে সে ওই শক্তিটা। তখন জিয়াওরু ইউজিয়াওকে বলে, আমি তোমার এবং কিং এর মাঝে সেই লাল ফিতাটি বেঁধে দিয়েছি যাতে তোমাদের মাঝে সম্পর্কটা গভীর হয় এবং তোমার রাস্তা সহজ হয়ে যায়। তার এরকম কথা শুনে এখন ইউজিয়াও তার উপরে রেগে যায় আর তাকে বলে, এর মানে তুমি এটা করেছিলে যাতে সে আমার প্রতি রোমান্টিক হয়ে যায়? ইউজিয়াও তাকে বকলেও সে তার বকায় পাত্তা দেয় না, বরং সে তাকে ভেঙচিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে আর ইউজিয়াও তার পেছন পেছন ছুটতে থাকে। পরের সিনে একটা ছেলেকে রাস্তা পার হতে দেখি। ঠিক তখনই ইউজিয়াও তার বাইক নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল আর একটুর জন্য ইউজিয়াও অ্যাক্সিডেন্ট হতে হতে তাকে বাঁচিয়ে নেয়। তখন ছেলেটি তার উপরে একটু রেগে যায় আর তাকে বলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো নাকি? তখনই ইউজিয়াও লক্ষ্য করে ছেলেটির কাঁধের কাছে কিছু একটা রয়েছে আর এটা দেখেই তো ইউজিয়াও রাগান্বিত হয়ে যায় আর সে ওটাকে ধরার চেষ্টা করে। কিন্তু ছেলেটি মনে করছিল হয়তোবা সে তাকে মারছে, তাই সে তাকে বলে এরকমটা না করতে। তাদের চেঁচামেচির আওয়াজে সেখানে কিছু লোকজনও চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। তখনই ইউজিয়াও স্বাভাবিক হয়ে যায় আর ছেলেটিকে সরি বলে। কিন্তু ছেলেটি ততক্ষণে তাকে পছন্দ করে ফেলেছিল আর সেই ছেলেটি তাকে নাম্বারও দিতে চায়। এটা শুনে ইউজিয়াও দ্রুত তার বাইকে উঠে পড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু ওই ছেলেটি তাকে ছাড়তেই চাইছিল না আর সে তার নামও জিজ্ঞাসা করে। তখন ইউজিয়াও তার নাম বলে দ্রুত বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইউজিয়াও আবারও সেই মেয়েটির কাছে ফিরে গিয়েছে এবং তাকে মিস্টার ল্যানের ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর সে তার সাথে শেয়ার করে যে তার লাল রঙের ওই শক্তিটি এখন মানুষের রূপ নিয়েছে, যেটা শোনার পর সে তার কাছে ওই শক্তিটি দেখতে চায়। তখন ইউজিয়াও তার লাল রঙের শক্তিকে ডাকে। তাকে দেখার পর এখন সে ইউজিয়াওকে বলে, তোমার লাল শক্তি তো এখন আধ্যাত্মিক হয়ে গেছে। এটা শোনার পর ইউজিয়াও তাকে বলে, এটাকে কি আধ্যাত্মিকতা বলে? আমি তাকে পছন্দ করি, কিন্তু সে যেন আমার সাথে সৎভাবে চলে। এখন কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে আবারও মতবিরোধ হয়ে যায় এবং ইউজিয়াও তার উপরে আবারও রেগে যায় আর তাকে মেরে ফেলার হুমকি দেয়।
তখন লাল শক্তি তাকে বলে তুমি আমাকে মারতে পারবে না, কারণ যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি তোমার ভালোবাসা খুঁজে পাবে না। এটা শুনে পৃথিবীর দেবতা তাদেরকে থামায় আর সে খুব ভালোভাবে ইউজিয়াওকে বলে তাহলে কি তুমি জিয়ারুর কারণেই মিস্টার ল্যানকে বশ করতে পারোনি? তখন জিয়ারু তাদেরকে বলে এরকমটা নয়, বরং মিস্টার ল্যান সবার থেকে আলাদা, তার উপরে আমার কোনো জাদুই কাজ করে না। আমি আমার সুবিধার্থে এখন থেকে এই দেবীর নাম রাখলাম আরু। তো এখন পরের সিনে আমরা দেখতে পাই ইউজিয়াও এবং আরু দুজনে মিলে খাবার খেতে গিয়েছে। আর সেখানে যখন তারা দুজনে বসে বসে কথা বলছিল ঠিক তখনই আরু খেয়াল করে তাদের সামনে পরিচিত কেউ একজন বসে আছে। তাই সে ইউজিয়াওকে বলে সামনের ব্যক্তিটিকে ভালোভাবে দেখতে। ইউজিয়াও যখন ভালোভাবে দেখে তখন সে দেখতে পায় এটা মিস্টার ল্যান, আর সে বসে বসে খুব মজা সহকারে নুডলস খাচ্ছে। এটা দেখেই তো সে সবার প্রথমে তার কয়েকটা ছবি তুলে নেয় এবং সে তার কাছে গিয়ে তাকে বলে আমি তো ভাবতেই পারিনি যে এত বড় কোম্পানির একজন সিইও এরকম ভাবে এখানে বসে বসে নুডলস খাবে। আমার মনে হয় আপনি চান না যে এই বিষয়টা বাহিরের কেউ জানুক। তার এরকম কথা শুনে মিস্টার ল্যান তাকে বলে তুমি কেন আমাকে ফলো করছো, আসলে তুমি কি চাও? তখন ইউজিয়াও তাকে বলে আমি যখন সেদিন আপনার অফিসে গিয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনার একজন সঙ্গী প্রয়োজন, তাই আমি এখন থেকে আপনার সাথে থাকতে চাই। তার এরকম কথায় মিস্টার ল্যান তাকে পাত্তা না দিলে তখন সে তাকে ওই ছবিগুলো দেখায় যেটা একটু আগে সে তুলেছিল এবং তাকে বলে আপনি নিশ্চয়ই চান না যে এটা পাবলিক জানুক। তার এরকম কথা শুনে মিস্টার ল্যান তাকে তার অফিসে আসতে বলে, যেটা শোনার পর ইউজিয়াও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখন পরের সিনে ইউজিয়াওকে দেখি সে মিস্টার ল্যানের অফিসে গিয়ে টেবিল মোছামুছি করছিল আর নিজে নিজেই বলছিল আমি তো এসব কাজ করতে আসিনি, আমি এসেছি তোমার সঙ্গী হওয়ার জন্য, আর তুমি আমাকে এগুলো করতে লাগিয়ে দিয়েছো। সে যখন এই সকল কথা বলছিল তখনই সেখানে কিংইউ চলে আসে আর আমরা তো দেখেছি সে আগে থেকেই তার পেছনে লাইন মারছিল আর এখন এখানে তাকে দেখে বলে বিধাতা আমাদেরকে বারবার মিলিয়ে দিচ্ছে, তাই তুমি যদি চাও আমার কাছে চলে আসতে পারো, আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত আছি। এখন সে তাকে কাছে টেনে নিয়ে বলে তুমি কি কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট রয়েছো? যদি এরকমটা হয় তাহলে আমাকে বলতে পারো। কথা বলতে বলতে সে তাকে কিস করার কথাও জানায়, কিন্তু ইউজিয়াও তাকে নিষেধ করে দেয়। ঠিক তখনই সেখানে মিস্টার ল্যান চলে আসে আর তাদেরকে এই অবস্থায় দেখে সে দ্রুত ইউজিয়াওকে তার কাছে টেনে নেয় আর তার বন্ধুকে বলে আজকাল সে ঘন ঘন এখানে আসছে, তার ছবি আঁকা এখনো বাকি রয়েছে, তাই সে যেন দ্রুত গিয়ে সেটা শেষ করে। তখন কিংইউ তাকে বলে আমার সহকর্মী ওটা শেষ করছে আর আমি এখন গিয়ে ওটা শেষ ফিনিশিং দিব। এরপর সে ইউজিয়াওর দিকে তাকিয়ে বলে সরি, আমি তোমাকে রাতের খাবার খাওয়াতে পারলাম না, কিন্তু আগামীকাল আমি তোমাকে রাতের খাবার খাওয়াবো। তার এরকম কথা শুনে ইউজিয়াও তাকে না বলে, কিন্তু সে তার নাকে হ্যাঁ ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে ইউজিয়াও তো অবাক হয়ে যায়। সে চলে যাওয়ার পর মিস্টার ল্যান তাকে এসব কিছু অ্যাভয়েড করতে বলে আর সে তাকে বলে সে তার বেতন এই মাস পরে পাবে। এটা শুনে ইউজিয়াও তো তার উপরে রেগে যায় আর তাকে বলে সে ইচ্ছা করেই তার সাথে এরকম করছে, কিন্তু মিস্টার ল্যান তাকে বোঝায় এটাই কোম্পানির নিয়ম। তারা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই ইউজিয়াও এর ফোনে একটা কল আসে। সে যখন কলটা রিসিভ করে তখন আরু তাকে বলে দ্রুত যেন সে সেখানে চলে আসে। কথা মতো ইউজিয়াও আরুর কাছে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর আরু তাকে জানায় তোমার বয়ফ্রেন্ড এসেছে। এখন ইউজিয়াও যখন তার কাছে যায় তখন তো সে অবাক হয়ে যায়, কারণ এটা সেই ছেলে ছিল যার সাথে সেদিন অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচে গিয়েছিল। এখন ইউজিয়াও তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার ঠিকানা খুঁজে পেল। তখন ছেলেটি তাকে বলে সে খুব স্মার্ট, তাই সে তাকে খুঁজে বের করে ফেলেছে। তারা দুজন কথা বলছিল তখন ছেলেটির বন্ধুরা তাকে দেখে হাসি ঠাট্টা করা শুরু করে, যেটা দেখে ছেলেটি তাকে প্রোটেক্ট করে আর সবার সামনে বলে তুমি আমার গার্লফ্রেন্ড, তাই তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। এটা শুনে ইউজিয়াও তাকে বলে আমি কিভাবে তোমার গার্লফ্রেন্ড হলাম, আমি কখনোই তোমার গার্লফ্রেন্ড ছিলাম না। তাদের এ ধরনের কথা শুনে এবার রেস্টুরেন্টের সবাই ইউজিয়াওকে চেয়ার আপ করতে থাকে যাতে সে তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায়। আসলে এই রেস্টুরেন্ট আরুর ছিল আর সে সেখানেই বসে বসে সব তামাশা দেখছিল। এখন এই মুহূর্তে ইউজিয়াও এর কাছে একটা কাস্টমারের কল আসে আর সে তাকে রেগে গিয়ে বলে একটা খাবার অর্ডার করা হয়েছিল যেটা এখনো পৌঁছায়নি। এই কলটা পেয়ে ইউজিয়াও অনেক খুশি হয়ে যায় আর এই সব কিছু থেকে বাঁচার জন্য সে খাবার নিয়ে ডেলিভারি করার জন্য দ্রুত চলে যায়, কিন্তু সেই মহিলাটি যে খাবারটি অর্ডার করেছিল সে ওটাই রেখে যায় আর আরু তাকে চিৎকার করে বললেও সে তার ডাক শুনতে পায় না। তখন সেই ছেলেটি ওই খাবার নিয়ে ইউজিয়াও এর পিছু করতে শুরু করে আর কিছু দূর যাওয়ার পরে সে তাকে ধরে ফেলে। ইউজিয়াও তাকে দেখে বলে তুমি এখনো আমাকে পিছু করছো, কিন্তু ছেলেটি তার কোনো কথার উত্তর না দিয়ে তার হাত থেকে ব্যাগ নিয়ে খাবারটা ওই ব্যাগের ভেতরে রেখে দেয় এবং এটা দেখে ইউজিয়াও বুঝতে পারে যে সে খাবারের প্যাকেটটা রেখে এসেছিল। এখন ইউজিয়াও খাবারটি ডেলিভারি দিতে চাইলে ছেলেটি তাকে ডেলিভারি দিতে দেয় না আর তাকে বলে সে এটা ডেলিভারি করে দিবে। তখন ইউজিয়াও তাকে বলে তুমি যদি সত্যি এটা পৌঁছে দিতে চাও
তাহলে তোমাকে একাই যেতে হবে, আমি তোমার সঙ্গে যাব না। এটা শুনে ছেলেটি রাজি হয়ে যায় এবং ইউজিয়াও এক লাফে সেখান থেকে একটা ছাদের উপরে উঠে পড়ে এবং তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এখন আমরা এই ড্রামার প্রথম দিকে যে সার্জনকে দেখেছিলাম সেই সার্জনকে আবারও দেখতে পাই। সে ইউজিয়াও এর পিছু করছিল। কিছু দূর যাওয়ার পর সেই লাল ফিতার বাচ্চাটি আবারও ইউজিয়াও এর সামনে চলে আসে আর ইউজিয়াও তাকে দেখে রেগে যায় এবং এই যে শহরের ছেলেরা তার জন্য এত পাগল হয়ে আছে এটার জন্য সে তাকে দোষারোপ করতে থাকে। ইউজিয়াও তাকে বলে, আমি এই লাল সুতার গিটগুলো কিভাবে খুলবো, তোমার জন্যই এসব কিছু হচ্ছে, তুমি এটা কেন করলে। তাদের মধ্যে এই সব কিছু নিয়ে আবারও তর্ক হয়ে যায়। তখন সেই বাচ্চাটি তাকে বলে, তুমি কি কিছু অনুভব করতে পারছো, আমার মনে হচ্ছে তোমাকে কেউ ফলো করছে। তার এরকম কথা শুনে যখন জিয়াও চারিদিকে তাকায় তখন সে কাউকেই দেখতে পায় না, কারণ সেই ব্যক্তিটি ততক্ষণে লুকিয়ে পড়ে। তখন সেই বাচ্চাটি ইউজিয়াওকে বলে, ওই ব্যক্তিটি তোমার পিছনেই রয়েছে। যেহেতু সে এখন লুকিয়ে পড়েছিল তাই ইউজিয়াও তাকে বলে, চলো দ্রুত এখান থেকে চলে যাই। এটা বলেই তারা দুজন সেখান থেকে দৌড়ে পালায় আর একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেই সার্জনটি ওখানেও চলে আসে এবং সে ইউজিয়াওকে তার ভালোবাসার কথা বলতে শুরু করে, কিন্তু ইউজিয়াও সেখান থেকে চলে যেতে চাইছিল আর এসব কথা শুনতে চাইছিল না। ঠিক সেই মুহূর্তে সেই ছেলেটাও এখানে চলে আসে যে ইউজিয়াওকে গার্লফ্রেন্ড বলে দাবি করে আর সে আসা মাত্রই সার্জনকে উল্টে ফেলে দেয় এবং তাকে বলে, তোমার সাহস কি করে হলো জিয়াও এর পথ আটকানোর। এখন এখানে তাদের দুজনের মধ্যে তো একটা ঝগড়া ঝামেলা বেঁধেই যায় আর ইউজিয়াও তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তারা দুজন তো তর্ক করেই যাচ্ছিল। এখন তাদের দুজনের মধ্যে ঝামেলা এত বেশি বেড়ে যায় যে ইউজিয়াও এর পক্ষে তাদেরকে আটকানো সম্ভব নয়। তাই সে খাবারের বক্স নিয়ে ডেলিভারি করতে চলে যায় এবং তারা দুজন সেখানেই মারামারি করতে থাকে। পরের সিনে দেখি খাবার ডেলিভারি করে ইউজিয়াও আরুর কাছে চলে আসে আর তারা দুজন মিলে এসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তখন আরু তাকে বলে, তোমার হাতের ওই লাল সুতোর গিট খোলার ব্যবস্থা খুব দ্রুতই করতে হবে, কারণ আমি খারাপ কিছু হওয়ার আভাস পাচ্ছি। তখনই আমরা দেখতে পাই স্বর্গ থেকে পৃথিবীতে আরেকটা পরী আসে যার নাম ছিল জিজি। সে এখন বলতে থাকে, ইউজিয়াও এখন থেকে তোমার ভালো দিন শেষ হয়ে যাবে, আমি তোমার সবকিছু শেষ করে দেব এবং তোমার অবস্থান আমি কেড়ে নেব, স্বর্গে তোমার জায়গা আমাকে নিতেই হবে। পরের সিনে দেখতে পাই মিস্টার ল্যান ইউজিয়াও এর উপর অনেক বেশি রেগে যায়, কারণ সে একটা ডকুমেন্টে ভুল করেছিল। তাই ইউজিয়াও সেটা ঠিক করার জন্য বাহিরে আসে, কিন্তু তার সাথেই জিজির ধাক্কা লেগে যায়। জিজিকে সেখানে দেখে ইউজিয়াও তো অনেক বেশি খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে হয়তো স্বর্গের লোকেরা তার খোঁজ পেয়েছে, তাই জিজিকে পাঠিয়েছে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার সাথে কথা বলে ইউজিয়াও বুঝতে পারে যে এরকম কিছুই নয়, বরং জিজি তাকে বলে, স্বর্গের একদিন এই দুনিয়ার 1 বছর, দেখা যাক তুমি এই 3 দিনে কি করো। তুমি এই দুনিয়াতে আসার পরে তোমার জাদুর অপব্যবহার করেছো, তুমি অকারণে জাদু ইউজ করেছো, তুমি কি জানো এটা শাস্তি কি হতে পারে। তারা দুজন এসব বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সেখানে মিস্টার ল্যান চলে আসে আর সে ইউজিয়াওকে বলে, তুমি এখনো ডকুমেন্টগুলো ঠিক করতে যাওনি। সে তাকে দ্রুত ওইগুলো ঠিক করে নিয়ে আসতে বলে আর তখনই আমরা জানতে পারি যে জিজি আসলে এই অফিসে আজকেই নতুন জয়েন করেছে। এখন আমরা তো আগে থেকেই জানি যে জিজি এসেছে শুধুমাত্র জিয়াওকে টর্চার করার জন্য এবং তাকে লক্ষ্যে পৌঁছাতে বাধা দেওয়ার জন্য। তাই সে ইউজিয়াওকে বিরক্ত করার জন্য তার পায়ের সাথে পা বাঁধিয়ে তাকে ফেলে দেয়। তখন ইউজিয়াও তাকে জিজ্ঞাসা করে সে তার সাথে এরকমটা কেন করছে, কিন্তু জিজি তাকে এ বিষয়ে কিছু বলে না। সে তাকে বলে এটা করে সে মজা পাচ্ছে তাই সে এটা করছে। তখনই সেখানে কিংইউ চলে আসে আর ইউজিয়াওকে মেঝেতে পড়ে থাকতে দেখে সে তাকে টেনে তোলে আর সে জিজির সামনেই তার কেয়ার করতে শুরু করে। তখন জিজি মনে মনে ভাবতে থাকে এটা আবার কে, সে কেনই বা জিয়াও এর এত কেয়ার করছে। এটা দেখেই তো তার কিংইউ এর উপর রাগ হতে শুরু করে, কিন্তু কিংইউ যখন তাকে দেখে তখন সে তার প্রশংসা করতে শুরু করে, ঠিক যেমনটা প্রথমবার সে ইউজিয়াও এর করেছিল আর সে তাকেও তার মডেল হওয়ার জন্য প্রস্তাব দেয়। একটু আগে সে ইউজিয়াও এর কেয়ার করছিল, এখন আবার সে তার প্রশংসা করছে। এটা দেখে তো জিজি অনেকটা কনফিউজড হয়ে যায় যে আসলে এই লোকটি জিয়াও এর পক্ষে নাকি তার পক্ষে। এরপর যখন সে কিংইউ এর পরিচয় পায় তখন সে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর যখন ইউজিয়াও সেখান থেকে চলে যেতে চাইছিল তখন সে তার হাত টেনে ধরে আর তাকে বলে তার আঁকা ছবিগুলো শোরুমে নেওয়া হবে যেখানে অনেক মানুষজন আসতে চলেছে, তাই সে যেন তার অনুষ্ঠানে তার প্রেজেন্টার হয়ে আসে। তার এসব কথা শুনে ইউজিয়াও তো রাজি হতে চাইছিল না, কিন্তু যখনই সে তাকে জানায় সেখানে মেন গেস্ট হিসাবে মিস্টার ল্যান আসতে চলেছে তখন সে এক কথায় রাজি হয়ে যায়, যার কারণে কিংইউ তার কানে কানে বলে দেয় যে সে কি পোশাক পরে আসবে। পরের সিনে আমরা দেখতে পাই কিংইউ এর বলা সেই পোশাক পরে ইউজিয়াও অনুষ্ঠানে চলে আসে। এত ছোট পোশাক পরে সে তো আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু এরপরেও সে আশা
আশা করছিল যে মিস্টার ল্যান তাকে দেখে মুগ্ধ হয়ে যাবে। ভেতরে আসার পর কিং ইউ যখন জিয়াওকে দেখে তখন সে তার উপরে আবারও লাইন মারতে শুরু করে এবং সে তার কাছে আসার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে মিস্টার ল্যান চলে আসে। তার আসার খবর পেয়ে আনন্দে দরজার দিকে চলে যায় এবং তার দিকেই তাকিয়ে থাকে। আর সে মনে মনে ভাবতে শুরু করে মিস্টার ল্যান তার কাছে এসে তাকে মিষ্টি মিষ্টি কথা বলছে এবং সে তার কপালে একটা চুমুও খাচ্ছে, কিন্তু আসলে বাস্তবে মিস্টার ল্যান তার ঘাড় ধরে তাকে ফেলে দেয় আর তাকে রাগান্বিত হয়ে বলে এরকম একটা অনুষ্ঠানে এরকম একটা পোশাক কে পরে আসে। তার এরকম আচরণে এবার ইউজিয়াও তার উপরে রেগে যায় আর তাকে অনেক রকমের কথা শোনাতে শুরু করে, কিন্তু মিস্টার ল্যান তার কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে বলে সে যে পোশাকটা পরে আছে এটা বদলে ফেলতে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর এদিকে ইউজিয়াও তো অনেক বেশি রেগে যায় আর কিং ইউ তার পাশে থেকে তাকে এত রাগার জন্য বারণ করে আর তাকে বলে আমি তোমার জন্য একটা উপহার এনেছি। এটা বলে সে তাকে ওই উপহারটা দেখানোর জন্য নিয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সে ইউজিয়াও এর একটা ছবি এঁকেছে। তখন ইউজিয়াও তাকে বলে তুমি শুধুমাত্র আমার পেছন দিকটাই কেন আঁকিয়েছো। এটা শুনে কিং ইউ তাকে বলে তুমি তো আমার মডেল হতে চাও না, তুমি যদি আমার মডেল হতে তাহলে আমি তোমার সামনের দিকটা আঁকাতে পারতাম। সে এটা নিয়ে অনেক ধরনের কথা বলছিল। তখন ইউজিয়াও না পেরে তাকে বলে ঠিক আছে আমি একদিন তোমার মডেল হব। এই বিষয়টা নিয়ে তারা দুজন কথা বলছিল আর পেছন দিক থেকে লুকিয়ে লুকিয়ে জিজি তাদের ছবি তুলে নেয়। এই ছবিটা নিয়ে গিয়ে সে স্বর্গের দেবতাকে দেখাবে আর ইউজিয়াওকে স্বর্গের সবার কাছে একটা প্রতারক বানিয়ে দেবে। এসব কিছু ভেবে সে এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলই, ঠিক তখনই সে ওই ছেলেটার সাথে ধাক্কা খায় যে নিজেকে ইউজিয়াও এর বয়ফ্রেন্ড বলে বেড়ায়। এভাবে ধাক্কা খাওয়ার কারণে জিজির হাত থেকে সেই ক্যামেরাটা পড়ে যায় আর সে তার উপরে অনেক বেশি রেগে যায়। তখন সেই ছেলেটা জিজিকে সরি বলে যার কারণে সে থেমে যায়, কিন্তু তখনই সে মাটিতে ওই ক্যামেরাটা পড়ে থাকতে দেখে আর সে ওটা হাতে নিয়ে দেখে সেখানে ইউজিয়াও এর ছবি রয়েছে। তখন সেই ছেলেটি জিজিকে জিজ্ঞাসা করে ইউজিয়াও তার কে হয়। প্রথমে তো সে কিছু বলতে চাইছিল না, কিন্তু যখনই ওই ছেলের বন্ধুরা তাকে জানায় যে ইউজিয়াও আসলে তার বন্ধুর গার্লফ্রেন্ড, তখন জিজির মনে আরো একটা শয়তানি বুদ্ধি চলে আসে আর সে তাদের সবাইকে জানায় ইউজিয়াও তার বেস্ট ফ্রেন্ড। আর সে যেহেতু ইউজিয়াও এর বয়ফ্রেন্ড তাই তার যদি কোনো হেল্প লাগে তাহলে সে যেন তাকে জানায়। তখন সেই ছেলেটি তাকে জিজ্ঞাসা করে ইউজিয়াও কোথায়। তখন জিজি তাদেরকে জানিয়ে দেয় ইউজিয়াও কোথায় আছে এবং সে তাদেরকে এটাও বলে ইউজিয়াও এখন একটা বিপদে রয়েছে তাই সে যেন তাকে দ্রুত বাঁচায়। তার এরকম কথা শুনে ছেলেটি তো অনেক চিন্তিত হয়ে পড়ে আর সে ইউজিয়াওকে বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিং ইউ ইউজিয়াওকে তার ছবিগুলো দেখাচ্ছিল। ঠিক তখনই সেখানে সেই ছেলেটি চলে আসে আর সে ইউজিয়াওকে ধরে জিজ্ঞাসা করে তোমার কি কোনো বিপদ হয়েছে? আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। তাকে এরকমটা করতে দেখে এবার কিং ইউ জিয়াওয়ের হাত ধরে তার দিকে টানে। এভাবে তারা দুজন যখন দুই হাত ধরে টানাটানি করতে শুরু করে দূর থেকে আবারও জিজি তাদের ছবি তুলতে থাকে। তখনই পেছন থেকে সেখানে মিস্টার ল্যান চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কার ছবি তুলছো। তার কথা শুনে জিজি অনেক ঘাবড়ে যায়, কিন্তু সে বুঝতে পারে মিস্টার ল্যান এখনো কিছু বুঝতে পারেনি। তাই সে তাকে বলে এই ছবিগুলো আমি আমার মায়ের জন্য তুলছি, আমার মা এখানকার ছবিগুলো দেখতে চেয়েছিলেন। তারা দুজন সেখানে কথা বলছিল তখনই মিস্টার ল্যানের কানে চেঁচামেচির আওয়াজ চলে আসে। তখন সে জিজিকে জিজ্ঞাসা করে এটা কিসের আওয়াজ, আর জিজি তাকে জানায় এই সব কিছু ইউজিয়াও এর কারণে হচ্ছে। সে শুধু সব জায়গায় ঝামেলা পাকায়, কিন্তু তার এই সকল কথা শুনেও মিস্টার ল্যানের উপরে কোনো প্রভাব পড়ে না, যেটা দেখে জিজি তো অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে কিং ইউ আর সেই ছেলেটির মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় এবং ইউজিয়াও তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার কারণে ইউজিয়াও এর হাতে আঘাত লাগে আর সে আহত হয়ে যায়। তখনই সেখানে মিস্টার ল্যান চলে আসে আর ইউজিয়াওকে এই অবস্থায় দেখে তার গায়ের কোট খুলে ইউজিয়াওকে পরিয়ে দেয় এবং সে তাদের উপরে ঠান্ডা রাগ দেখায় আর সে ওখান থেকে ইউজিয়াওকে নিয়ে হাসপাতালে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে ইউজিয়াও হাসপাতালে যেতে চায় না, কিন্তু মিস্টার ল্যান তার কোনো কথাই শোনে না আর সে তাকে কোলে তুলে নিয়ে হাসপাতালে যেতে শুরু করে। মিস্টার ল্যানের এত কেয়ার দেখে ইউজিয়াও তো মনে মনে অনেক খুশি হয়ে যায় আর সে মনে মনে ভাবতে শুরু করে এই সময়টা যেন অনেক ধীরে ধীরে যায়। হাসপাতালে যাওয়ার পর সে যখন ভেতরে চিকিৎসা নেওয়ার জন্য যায় তখন সে ওখানে ওই সার্জনকে দেখতে পায়। তাকে দেখেই সে ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু মিস্টার ল্যান তাকে আবার ধরে ফেলে আর তাকে চিকিৎসা নেওয়ার জন্য ভেতরে নিয়ে যায়। অন্যদিকে সার্জন যখন জিয়াওকে দেখতে পায় তখন সে চিৎকার দিয়ে খুশি হয়ে তার দিকে দৌড়ে এগিয়ে আসছিল। ঠিক তখনই মিস্টার ল্যান তাকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দেয় আর জিয়াওকে ভয় দেখিয়ে বলে এ জায়গাতেও যেন ঝামেলা না হয় আর সে যেন চুপচাপ তার চিকিৎসা করিয়ে বাহিরে
বাহিরে বেরিয়ে আসে। এটা বলেই সে বাহিরে চলে যায়। এখন তো ইউজিও এর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বেডের উপরে বসেছিল আর সেই সার্জনটি তার চিকিৎসা করতে চাইছিল, কিন্তু ইউজিও তার কাছ থেকে চিকিৎসা নিতে চাইছিল না। এদিকে সার্জন তাকে বিভিন্ন ভালোবাসার কথা বলে বোঝানোর চেষ্টা করছিল। তখনই ইউজিও দেখতে পায় দরজার কাছে সেই ছেলেটাও চলে এসেছে। এটা দেখে তো সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, যার কারণে সে তার ম্যাজিক ইউজ করে সময়টাকে থামিয়ে দেয়। তখনই তার লাল সুতো মানে সেই বাচ্চাটা তার সামনে চলে আসে আর তাকে তার শক্তি ইউজ করতে বারণ করে, এবং সে তাকে মনে করিয়ে দেয় সে যদি তার শক্তি এখানে ইউজ করে তাহলে তাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হবে। আর জিজি যদি এ ব্যাপারে জানতে পারে যে সে তার শক্তি ইউজ করেছে তাহলে তার বিপদ আরো বেড়ে যাবে। কিন্তু ইউজিও তার কোনো কথাই শোনে না, বরং সে তার ম্যাজিক আবারও ইউজ করে এবং তাকে আদেশ করে বাহিরে যাওয়ার জন্য। বাহিরে গিয়ে সে প্রথমেই যে মেয়েটাকে দেখবে তার কাছ থেকে সে নাম্বার নিবে এবং তারপরে সেই মেয়েটাই হবে তার গার্লফ্রেন্ড, আর সে ইউজিওকে চিরতরে ভুলে যাবে। এখন তার কথা মতো সার্জন বাহিরে চলে যায়। এদিকে জিজিও ইউজিও এর পিছু করতে করতে হাসপাতালে চলে আসে এবং ডাক্তার সবার প্রথমেই জিজিকেই দেখতে পায়। দেখতে পাওয়ার সাথে সাথে সে তার প্রশংসা করতে শুরু করে আর তার নাম্বার চায়। তখন জিজি বুঝতে পারে যে তার উপরে কোনো জাদু প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে ইউজিও যখন সেই ছেলেটার উপরে তার জাদু প্রয়োগ করতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে জিজি চলে আসে আর সে তার জাদু দিয়ে ওই ছেলেটাকে একটা স্বপ্নের ভেতরে পাঠিয়ে দেয়। এরপর জিজি ইউজিওর উপর অনেক বেশি রেগে যায়, কারণ সে মনে করছিল জিয়া ওই ডাক্তারটাকে তাকে বিরক্ত করার জন্য পাঠিয়েছে। কিন্তু জিয়াও তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে এরকমটা ইচ্ছা করে করেনি। সে আগে থেকে জানতো না যে প্রথম মেয়েটা সেই হবে। কিন্তু জিজি তার একথা বিশ্বাস করে না এবং সে তাকে আঘাত করতে শুরু করে। নিজেকে প্রোটেক্ট করার জন্য জিয়াও তার জাদু ইউজ করতে শুরু করে। এখন জিজি যেহেতু তার সাথে পেরে উঠছিল না, তাই সে তার লাল শক্তির সেই বাচ্চাটাকে জাদু করে গায়েব করে দেয়, যার কারণে ইউজিও অনেক দুর্বল হয়ে পড়ে আর জিজি তার উপরে আঘাত করে। এখন শেষবারের মতো জিজি তার উপরে বড় আঘাত করতেই যাবে ঠিক তখনই সেই সার্জন সেখানে চলে আসে এবং জিয়াওকে বাঁচানোর জন্য তার আঘাত সে নিজের উপরে নিয়ে নেয়। এখন সার্জন যেহেতু আহত হয়ে পড়েছিল তাই এসব কিছু দেখে জিজি সেখান থেকে ভয়ে চলে যায়। আর এদিকে ইউজিও সার্জনের জন্য কান্না করতে থাকে, কারণ সে তাকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে আর এই সব কিছুর জন্য ইউজিও নিজেকে দোষী মনে করছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই তার লাল সুতোর সেই শক্তিটা আবারও ফিরে আসে এবং সেই সার্জনটিও এখন বাচ্চায় পরিণত হয়ে যায়, যেটা দেখে ইউজিও তো চমকে যায়। অন্যদিকে মিস্টার ল্যান জিয়াওয়ের কথা ভাবছিল সে বাহিরে আসতে এত দেরি করছে কেন। এটা ভেবে যখন সে ভেতরে যায় জিয়াওকে খোঁজার জন্য, তখন সে দেখতে পায় সেখানে জিয়াও এবং ডাক্তার দুজনের একজনও নেই, শুধুমাত্র ওই ছেলেটি পড়ে আছে যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। পরের সিনে আমরা দেখতে পাই সেই ডাক্তার যে এখন ছোট বাচ্চা হয়ে গিয়েছে তাকে নিয়ে জিয়াও বাড়ি ফিরে গেছে এবং সে বসে বসে ভাবছিল সে কিভাবে বাচ্চাতে পরিণত হলো। আর এখানে সে জানতে পারে জিয়াওয়ের কাছে এমন কিছু শক্তি রয়েছে যেটার ব্যাপারে সে নিজেও জানে না। এখন একটু পরে ইউজিও সেই বাচ্চাটিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে কিছুক্ষণ পরে মিস্টার ল্যানও চলে আসে। মিস্টার ল্যানকে দেখে জিয়াও ওই বাচ্চাটিকে নিয়ে টেবিলের নিচে লুকায়, কিন্তু এরপরেও তারা মিস্টার ল্যানের চোখ ফাঁকি দিতে পারে না। তারা বেরিয়ে আসার পরেই মিস্টার ল্যান তাদের কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে হাসপাতাল থেকে কোথায় উধাও হয়ে গিয়েছিল, কিন্তু সে এ ব্যাপারে তাকে উল্টাপাল্টা উত্তর দেয়। এরপর সে তাকে জিজ্ঞাসা করে এই বাচ্চাটি কোথা থেকে আসলো। এটা শোনার সাথে সাথে বাচ্চাটি তাকে বলে তুমি কি আমাকে চিনতে পারছো না। তখন ইউজিও বাচ্চাটির মুখ ধরে ফেলে আর তাদেরকে বলে সে আসলে আপনাদের কাছ থেকে মিষ্টি খেতে চায়। আসলে ইউজিও চাইছিল না যে ওই বাচ্চাটির পরিচয় তাদের সামনে আসুক, তাই সে তাদেরকে বলে সে হলো ইয়ান শুয়াও এর রিলেটিভ। ইয়ান শুয়াও হলো সেই মেয়ের নাম যাকে আমরা এই মুভির শুরুতেই জিয়াওকে বাঁচাতে দেখেছিলাম, মানে পৃথিবীর দেবতা। যাই হোক, পরিচয় দেওয়া হয়ে গেলে এবারে জিয়াও দ্রুত ওই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে যাওয়ার পর সে চিন্তা করতে থাকে কিভাবে সার্জনকে দ্রুত সুস্থ করে তোলা যায়, কারণ সে চাইছিল না যে মিস্টার ল্যান এ ব্যাপারে কিছু জানুক। এসব কিছু ভেবে সে সার্জনকে ঠিক করার জন্য তার জাদু আবারও ইউজ করতে চায়। তখনই জিয়ারু চলে আসে আর তাকে তার জাদু ইউজ করার জন্য নিষেধ করে। সে তাকে বলে যদি এবারও কোনো কিছু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে বিপদ আরো বেড়ে যাবে, কিন্তু ইউজিও তার বারণ শুনে না আর তাকে বলে কিছু হবে না, আমাকে একবার চেষ্টা করতে দাও। এটা বলেই সে তার শক্তি দিয়ে সার্জনকে ঠিক করতে যায়। ঠিক তখনই সে অন্য আরেকটা দুনিয়াতে পৌঁছে যায়, যেখানে যাওয়ার পর সে বুঝতে পারে এটা আসলে সার্জনের
স্মৃতি। আর সে সার্জনের গত জন্মে প্রবেশ করেছে, যেখানে আমরা দেখতে পাই ইউজিও একজন জেনারেল ছিল আর সে রাজ্যকে বাঁচানোর জন্য যুদ্ধ করে যাচ্ছিল। চারিপাশে তার রাজ্যের সকল সৈন্য এবং তার বাবা সহ সবাই মারা যায়, কিন্তু সে শেষ পর্যন্ত লড়াই করে এবং বেঁচে ফিরে আসে শুধুমাত্র তার ভালোবাসার মানুষের জন্য। কিন্তু ফিরে আসার পরে যখন সে জানতে পারে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে বিয়ে করছে, তখন সে জোর করে তার সাথে দেখা করতে চায়। আসলে তার ভালোবাসার মানুষ ছিল সেই রাজ্যেরই সম্রাট। এদিকে প্রহরীরা তাকে ভেতরে আসতে দিচ্ছিল না, কারণ সম্রাটের বারণ ছিল। কিন্তু তাদের সবার বাধা উপেক্ষা করে সে জোর করেই ভেতরে চলে আসে এবং সম্রাটের উপরে অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে, আমি এই শহরের জন্য লড়াই করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে সবার মাঝে আমি একা হয়ে গিয়েছিলাম। চারিপাশে আমাদের সকল সৈন্য এবং আমার বাবা সহ সবাই মারা গিয়েছিল, কিন্তু আমি এর পরেও লড়াই করেছি শুধুমাত্র তোমার কাছে ফিরে আসবো বলে। তুমি কি তোমার সকল কথা ভুলে গেছো? তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারলে? তখন সম্রাট তাকে জানায় সে কোনো কিছুই ভুলেনি, সে জানে সে তাকে বিয়ে করতে চেয়েছিল। তখন জেনারেল তাকে বলে, যেহেতু আপনি জানেন তাহলে কিভাবে আপনি অন্য কাউকে বিয়ে করতে পারেন? এখানে জেনারেল সম্রাটের উপরে অনেক বেশি রেগে যায় আর সে তার ছুরি বের করে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু সম্রাট তাকে বলে, তুমি আমাকে মারতে পারবে না, সেটা আমি জানি। এরপর সে তার হাত থেকে ছুরি ফেলে দেয় এবং সৈন্যদেরকে আদেশ করে তাকে বন্দি করার জন্য, এবং তার সাথে যাতে কেউ দেখাও করতে না পারে সেই আদেশও সে তাদেরকে দিয়ে দেয়। এখন কারাগারে বসে সম্রাটের দেওয়া সেই চুলের কাটার দিকে তাকিয়ে সে তার ছোটবেলার কথা ভাবছিল। তখনই আমরা তার ছোটবেলার সেই দৃশ্য দেখতে পাই। সে যখন ছোট ছিল তখন অন্যান্য মেয়েরা যেভাবে সাজুগুজু করতো এবং যে পোশাকগুলো পরতো সেগুলো পরতে তার খুব ইচ্ছা হতো, কিন্তু তার বাবা তাকে সেসব পরতে দিত না, কারণ তার বংশের একমাত্র মেয়ে ছিল সে। যেহেতু তাদের আর কোনো সন্তান ছিল না, তাই তার বাবার পরে এবার সেই জেনারেল হবে। তাই তার বাবা তাকে মেয়েদের মতো মানুষ না করে বরং ছেলেদের মতো করে মানুষ করছিল এবং কিভাবে যুদ্ধ করতে হয় সেগুলো শেখাতো। আর এগুলোই সে একটুও পছন্দ করতো না, কারণ তার খুব ইচ্ছা হতো অন্য মেয়েদের মতো সেজে গুজে ঘোরাফেরা করতে। আর সেজন্য তার বাবার সাথে তার তর্কও হয়, কিন্তু তার বাবা তার কোনো ইচ্ছাই মেনে নেয় না, কারণ সে যা বলবে তাকে তাই করতে হবে। এখন এই বিষয়টা নিয়ে সে কান্নাকাটি করছিল, তখনই সেখানে সম্রাট চলে আসে আর তাকে ওই চুলের কাঁটাটি গিফট করে কান্না করতে বারণ করে। এভাবেই তারা দুজনে একসঙ্গে বড় হয়ে যায়। আর জেনারেলের মেয়ের জন্মদিনের দিন সে তাকে মেয়ের পোশাক পরিয়ে ঘুরতে নিয়ে যায়। তখন সে মন খারাপ করে সম্রাটকে জানায়, সবাই বলে সে নাকি ছেলেদের মতো দেখতে, মেয়েদের পোশাক পরলেও তাকে ছেলের মতনই লাগে, কারণ তার চলাফেরা এবং কথাবার্তা সবকিছুই ছেলেদের মতো। তার এরকম কথায় সম্রাট একটুও পাত্তা দেয় না, বরং সে তাকে বলে সে হলো এই রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়ে। তারা কথা বলছিল ঠিক তখনই সেখানে কিছু দাসী চলে আসে এবং তাকে জানায় তার বাবা তাকে ডেকে পাঠিয়েছে। এটা শুনে সে তো অনেক ঘাবড়ে যায়, কারণ তার বাবা যদি জানতে পারে সে প্রশিক্ষণ নিতে না গিয়ে ঘোরাফেরা করছে তাহলে তাকে শাস্তি দিবে। তার এরকম কথা শুনে সম্রাট তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। এখন পরের সিনে আমরা দেখতে পাই সম্রাট তার ছেলেকে সাজা দেয়, কারণ সে জেনারেলের মেয়েকে মেয়ে সাজিয়ে নিয়ে ঘুরতে গিয়েছিল। তার জন্য এতগুলো চাবুকের আঘাত পেতে দেখে তার অনেক কষ্ট হচ্ছিল, আর সে ওই আঘাতে ওষুধ লাগাতে লাগাতে তাকে বলছিল, তোমার বাবা কিভাবে পারলো তোমাকে এভাবে শাস্তি দিতে, তুমি তো তার নিজের ছেলে। তখন সে তাকে বলে, আমার মা অনেক নিচু বংশের মেয়ে, তাই আমার বাবা আমাকে পছন্দ করেন না। এছাড়াও আমার বাবার উপপত্নীদের আরো কিছু ছেলে রয়েছে যারা আমার বাবাকে আমার বিরুদ্ধে উস্কে দেয়, তারা নিজেরাও আমাকে সহ্য করতে পারে না। তার মুখে এসব কথা শুনে জেনারেল অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সম্রাট তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি সিংহাসনে বসা পর্যন্ত একটু ধৈর্য ধরো, আমি যখন সিংহাসনে বসে যাব তখন আর কেউ আমাদেরকে কিছু বলার সাহস পাবে না, এবং এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে আমি সেই সবকিছু তোমার পায়ের নিচে এনে রেখে দেব। এছাড়াও যারা তোমাকে কষ্ট দিয়েছে আমি তাদের কঠোর শাস্তি দিব। এছাড়াও আমি অনেক বড় ধুমধাম করে তোমাকে বিয়ে করব, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? তার এসব কথা শুনে এখন সে তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর তাকে হ্যাঁ বলে দেয়। এখন সিন সে জেলখানায় চলে যায়, যেখানে বসে বসে জেনারেল এ সকল কথা ভাবছিল। সে মনে মনে ভাবছিল, আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, আমি আমার জীবন বাজি রেখে তোমাকে সিংহাসন জয় করতে সাহায্য করেছিলাম। শুধু তাই নয়, ভালোবেসে আমি তোমাকে আমার সবকিছু দিয়ে দিয়েছি, ভেবেছিলাম আমরা সারা জীবন একসাথে থাকবো, কিন্তু তুমি আমার সব স্বপ্ন কেড়ে নিলে, আমি তোমাকে কেন বিশ্বাস করেছিলাম? এটা বলে সে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে তার চাচা তার সাথে দেখা করতে আসে এবং তাকে জানায় সম্রাট ইউ পরিবারের সৈন্যদেরকে বাতিল করে দিয়েছে। এটা শুনেই তো সে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, কিন্তু সে এটা কেন করলো? কারণ আমাদের পরিবারের লোকেরা তো সর্বদাই তাদের প্রতি বিশ্বস্ত ছিল আর তাকে সিংহাসনে বসতে ইউ পরিবারের লোকজনেরাই সাহায্য করেছিল, তাহলে সে এটা কেন করলো?
তখন তার চাচা তাকে বলে কারণ সে অন্য পরিবারের একটা মেয়েকে বিয়ে করছে। এরকম কথা শুনে তার তো ভীষণ রাগ হয়। এখন পরের সিনে আমরা দেখতে পাই সম্রাট আর ওই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে, আর তখনই সেই বিয়ের অনুষ্ঠানে জেনারেল চলে আসে। তাকে দেখে সম্রাজ্ঞী তো অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি কিভাবে এখানে পালিয়ে আসলে, তোমার সাহস কিভাবে হলো এসব কিছু করার। তখন জেনারেল তাকে বলে সে এখানে এসেছে তাদের বিয়ের শুভেচ্ছা জানাতে এবং তাদেরকে একটা উপহার দিতে। এটা বলে সে ওই চুলের কাঁটা বের করে এবং সম্রাটকে দিয়ে বলে সে যেন এটাকে উপহার হিসেবে গ্রহণ করে। সে শুধুমাত্র তাদের বিয়ের জন্য তাদেরকে শুভকামনা এবং দোয়া দিতে এসেছে, এর বাহিরে কিছুই নয়। এসব কিছু শোনার পরে সম্রাট চুপচাপ তার হাত থেকে ওই কাঁটাটি নিয়ে নেয়। এরপর সে সম্রাটের সামনে নত হয়ে তাকে জানায় ইউ পরিবার সবসময় তার বিপদে তার পাশে থেকেছে, তাই সে যেন ইউ পরিবারকে বাতিল ঘোষণা না করে এবং তাদের পদমর্যাদা যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তার এরকম কথা শুনে সম্রাট তাকে বলে আমি এটা স্বীকার করি যে ইউ পরিবার আমার পাশে থেকেছে, কিন্তু এখন আর আমার তাদেরকে কোনো প্রয়োজন নেই। এটা বলে সে ওই চুলের কাঁটাটা ফেলে দেয়। এটা দেখে জেনারেলের অনেক কষ্ট হয়, তাই সে সম্রাটকে বলে আপনি কি অতীতের সব কথা ভুলে গিয়েছেন? তখন সম্রাট তার উপরে রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই সেখানে তার চাচা চলে আসে, যেটা দেখে সম্রাট মনে করে তার চাচা সহ সে বিদ্রোহ করছে আর সে জেল থেকে পালিয়ে এসেছে। কিন্তু জেনারেল তাকে বারবার বোঝানোর চেষ্টা করে সে এরকম কিছুই করেনি আর সম্রাট যেন তাকে বিশ্বাস করে, কিন্তু সম্রাট তো তাকে একটুও বিশ্বাস করে না, বরং সে নিজ হাতে তাকে হত্যা করে। কিছুদিন পরে আমরা সম্রাটকে দেখি সে জেনারেলের কবরের সামনে দাঁড়িয়ে আছে আর তার সৈন্যকে আদেশ করছে যাতে সে ভালোভাবে এই কবরটা দেখভাল করে। তখন তার সেই সৈন্য তাকে ভয়ে ভয়ে একটা প্রশ্ন করতে চায় আর সম্রাটও তাকে বলতে বলে। তখন সে তাকে বলে আপনি কি এটা বিশ্বাস করেন যে সেই দিন জেনারেল বিদ্রোহ করেছিল আর আপনার সিংহাসন দখল করতে চাইছিল? তখন সম্রাট তাকে জানায় না, আমি এটা একদমই বিশ্বাস করি না, কারণ আমি তাকে ছোটবেলা থেকে চিনি। তখন সৈন্য তাকে আবারও প্রশ্ন করে তাহলে আপনি তাকে মেরে ফেললেন কেন? তখন সম্রাট তাকে বলে আমি যদি সেদিন তাকে না মেরে ফেলতাম তাহলে রাজ্যের সবাই আমাকে বলতো আমি একজন মেয়ের উপরে নির্ভর করে সিংহাসন দখল করেছি, যেটা আমার জন্য অসম্মানজনক হতো। সবাই আমাকে কাপুরুষ ভাবতো। আমি জেনারেলকে ছোটবেলা থেকে চিনি, আমি তার স্বভাবের সাথে পরিচিত। সে কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি ভালোভাবেই জানি। এসব কিছু জানার পরে ইউজিও তো অনেক বেশি রেগে যায় আর এতক্ষণ ধরে জেনারেলের আত্মাই তাকে এসব কিছু বলছিল। এরপর ইউজিও তাকে বলে তুমি আমাকে এসব কিছু কেন দেখালে, যাতে আমি তোমার উপরে লাগা বিশ্বাসঘাতকতার কলঙ্কটা মুছে ফেলতে পারি? কিন্তু সেই ঘটনার তো এখন 3000 বছর হয়ে গেছে। যে কোনো কাজ করার তো একটা সময়সীমা থাকে, কিন্তু এখন এটা আমি কিভাবে করব? তখন জেনারেল তাকে জানায় আমি তোমাকে এই কথা এই জন্য বলেছি যাতে তোমার অতীত জীবনের কথা তোমার মনে পড়ে যায়। এটা শুনে তো ইউজিও অবাক হয়ে যায় আর সে তাকে বলে এটা কি আমার অতীত জীবন ছিল? তখন জেনারেল তাকে বলে হ্যাঁ, আমি তোমার পাস্ট লাইফ। একথা শুনে ইউজিওর একটুও বিশ্বাস হয় না আর সে তাকে বলে তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? আমি হলাম স্বর্গের একজন পরী, আমার কিভাবে অতীত জীবন থাকতে পারে? সে যখন এই সকল কথা বিশ্বাস করছিল না তখনই সেই জগতের চারিদিকে কাঁপতে শুরু করে। তখন জেনারেল তাকে তার সঙ্গে যেতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই এই জগৎটা ধ্বংস হয়ে যাবে। এটা শুনে ইউজিও তাকে জিজ্ঞাসা করে কিন্তু সে তার সাথে কেন যাবে? ইউজিও তার সাথে যেতে চাইছিল না। তখন সে তাকে বলে সে যদি তার সাথে না যায় তাহলে চিরতরে সে এখানে আটকা পড়ে যাবে আর তার গল্প এখনো শেষ হয়নি, বরং আরো অনেক কিছু বাকি রয়েছে যেটা তার জানা দরকার। এসব কিছু শুনেও ইউজিও তার সাথে যেতে চায় না আর সে তাকে বিশ্বাস করে না। তখন সে ইউজিওকে আঘাত করে সেখানে অজ্ঞান করে দেয় তার সাথে নিয়ে যাওয়ার জন্য। এটা দেখে জিয়ারু তার উপরে রেগে যায় আর তাকে বলে আমি কখনোই তোমাকে এরকমটা করতে দিব না। এটা বলে সে তার শক্তি ইউজ করে জেনারেলকে গায়েব করে দেয় আর সে ইউজিওকে ওই জগৎ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ইউজিওর যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পায়, সেখানেই তার পাশে আরু বসেছিল। সে তার জ্ঞান ফিরে আসতে দেখে অনেক অস্থির হয়ে পড়ে আর তাকে বলে তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম, তোমার আজ কয়েকদিন ধরে জ্ঞান ছিল না। তখন ইউজিও তাকে বলে আমি একটা স্বপ্ন দেখেছি যেটা আমার অতীত জীবনের সাথে সম্পর্কিত। এটা শুনে আরো তাকে জানায় তুমি যে কয়দিন ঘুমিয়েছিলে তোমার পুরো শরীরে একটা আধ্যাত্মিক শক্তি আমি দেখতে পেয়েছি, এমনকি তোমার কপালেও কিছু একটা চিহ্ন দেখা যাচ্ছে। এটা বলার সাথে সাথেই তার কপালের ওই চিহ্নটা গায়েব হয়ে যায়। তখন আরো তাকে জানায় ওই চিহ্নটা এখন আর দেখা যাচ্ছে না। এরপরে সে তার হাতে থাকা একটা ছোট্ট বীজ তাকে দেখায় আর তাকে বলে জিয়ারুর অবস্থা এখন এরকম হয়ে গিয়েছে, তবে তুমি চিন্তা করো না, আমি তাকে ঠিক করে ফেলবো। তারা কথা বলছিল, একটু পরেই সেখানে সার্জন চলে আসে আর আমরা দেখতে পাই যে সে আবার আগের মতো হয়ে গিয়েছে। তাকে দেখেই তো ইউজিও এর মন আরো বেশি খারাপ হয়ে যায় আর সে তো এখন তার উপরে অনেক বেশি রেগেছিল। সার্জন এসে তার গায়ে হাত দিয়ে তাকে বলে তুমি ঠিক আছো তো? তখনই
ইউজিয়াও তার উপরে আরো রেগে যায় এবং তার গায়ে হাত দিতে তাকে বারণ করে আর তাকে বলে তুমি তোমার অতীত জীবনে আমার সাথে যা করেছো এটার পরেও তুমি কি আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করো? তখন সার্জন তাকে বলে আমি যা করেছি এটার পেছনে অনেক কারণ রয়েছে, এই সব কিছু আমার বাবার জন্য হয়েছে আর সিংহাসন পাওয়ার জন্য আমাকে এটা করতে হয়েছিল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। সে এক প্রকার জিয়াওকে জোর করতে থাকে তাকে ক্ষমা করার জন্য, কিন্তু জিয়াও তখন বিরক্ত হয়ে গিয়ে তাকে একটা চর বসিয়ে দেয় আর তাকে বলে তুমি কি চাও আমি আমার এই জীবনও তোমার পেছনে নষ্ট করি? তুমি চাইলেই আমাকে ওই জীবনে আপন করে নিতে পারতে, কিন্তু শুধুমাত্র লোকের সমালোচনা সহ্য করতে পারবে না দেখে তুমি আমার সাথে অন্যায় করেছো। আমি চাইলেই তোমার কাছ থেকে এখন ক্ষতিপূরণ নিতে পারি, আমার এই জীবনে আমি আর তোমাকে কখনোই চাই না, তাই তুমি অবিলম্বে এখান থেকে বেরিয়ে যাও। তার এরকম আচরণ দেখেও সার্জন একটুও রিয়েক্ট করে না, বরং সে শান্তভাবেই তাকে বলে আমি তোমার স্বভাবের সাথে পরিচিত, তুমি এরকমই। এটা বলে সে তার মাথায় হাত বুলিয়ে চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে তো ইউজিয়াও অবাক হয়ে যায়, কারণ সে তাকে এত কথা শোনালো এরপরেও সে তার সাথে কিভাবে এরকম আচরণ করতে পারে। সে চলে যাওয়ার পর আরো তাকে শান্ত করার চেষ্টা করে আর তাকে মিস্টার ল্যানের কথা মনে করিয়ে দেয়। এটা জানার পরে সে তো খুশি হয়ে যায় আর তাকে বলতে থাকে আমাকে অফিসে যেতে হবে। তখনই আমরা দেখতে পাই সেই মুহূর্তে কেউ একজন ইউজিয়াও এর সবকিছুর উপরে নজর রাখছিল আর সে দূর থেকেই তার আধ্যাত্মিক শক্তি দিয়ে তাকে দেখছিল। শুরুতেই দেখি ইউজিয়াও অফিসে এসেছে আর সে যেহেতু অনেকদিন পরে অফিসে এসেছে তাই সে মিস্টার ল্যানের কেবিনে ঢুকতে ভয় পাচ্ছিল, তাই সে কেবিনের বাহিরে দাঁড়িয়েই ভাবছিল সে তাকে কি বলবে। ঠিক তখনই সেখানে ইউকিং চলে আসে এবং তাকে বুঝিয়ে শুনিয়ে জোর করে মিস্টার ল্যানের কেবিনের ভেতরে ঢুকিয়ে দিয়ে যায়। ভেতরে যাওয়ার পর ইউজিয়াও মিস্টার ল্যানকে না দেখেই অনেক কিছু বলতে শুরু করে, কিন্তু সে যখন দেখলো মিস্টার ল্যান তাকে কিছু বলছে না তখন সে তার দিকে তাকায় আর সে দেখতে পায় মিস্টার ল্যান তো ঘুমিয়ে রয়েছে এবং তার সাথে সে এটাও দেখতে পায় যে মিস্টার ল্যানের আশেপাশে একটা শক্তি ঘোরাঘুরি করছে। এটা দেখার জন্য সে তার কাছাকাছি যায় এবং সেখানে গিয়ে সে তার কপালের ওই চিহ্নটাও দেখতে পায়। এটা দেখে ইউজিয়াও চিন্তায় পড়ে যায় যে সে এত শক্তির অধিকারী কি করে হলো এবং তার ভেতরে এত শক্তি আসলোই বা কোথা থেকে। সে যখন তার কপালের ওই চিহ্নটাতে হাত রাখে ঠিক তখনই মিস্টার ল্যান জায়গা পেয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন ইউজিও তাকে বলে আমি আপনার কেবিনে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনাকে জাগাতে আপনার কাছে এসেছি। এটা শুনে মিস্টার ল্যান তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি টানা কয়েকদিন অফিসে আসোনি, তুমি কি চাকরিটা হারাতে চাও? এটা শুনে ইউজিও তাকে বলে তার দাদিমার অসুখ ছিল, যেহেতু তার দেখভাল করার কেউ ছিল না তাই সে তার পাশেই ছিল। এসব কথা শোনার পরেও মিস্টার ল্যান তাকে বকাবকি করে না। এটা দেখে ইউজিও তো মনে মনে খুশি হয়ে যায় আর ভাবতে থাকে মিস্টার ল্যানের হৃদয় তার প্রতি এখন নরম হয়েছে, সে আর আগের মতো তার সাথে খারাপ ব্যবহার করে না। এখন এসব কথার আড়ালে সে এখানে আসার পর যেটা দেখেছে সে সবকিছু লুকিয়ে যায়। আসলে ইউজিও চাইছিল না তার পরিচয় মিস্টার ল্যানের কাছে প্রকাশ পাক এবং সে এখানে আসার পর যেটা দেখেছে সেটাও সে তাকে বলুক, তাই সে এ ব্যাপারে তার কাছে সবকিছু লুকায়। পরের সিনে আমরা দেখতে পাই অফিসের কাছে ইউজিও, মিস্টার ল্যান এবং ইউকিং একসাথে বিদেশে গিয়েছে। সেখানে যাওয়ার পর লাগেজ টানতে টানতে ইউজিও তো অনেকটাই বিরক্ত বোধ ফিল করছিল। তখনই মিস্টার ল্যান সেখানে চলে আসে, পাশাপাশি ইউকিংও আসে এবং তার কাছে থাকা রুমের চাবি তাকে দেখিয়ে বলে তারা দুজন একই রুম শেয়ার করবে। এটা শুনে জিয়াও তো একটু ইতস্তত বোধ করে আর তাকে এটার জন্য না করে দেয়, কিন্তু ইউকিং তো তার কথা শোনার পাত্র নয়, তাই মিস্টার ল্যান সামনে এগিয়ে এসে তাকে বলে ইউজিও তার সাথে রুম শেয়ার করবে। এটা শুনে ইউকিং রাগ করে সেখান থেকে ভেতরে চলে যায় আর এদিকে ইউজিও তো অবাক হয়ে যায় কারণ সে মিস্টার ল্যানের সাথে একই রুম শেয়ার করবে, সে তো এটা আশাও করেনি। এখন রুমের ভেতরে যাওয়ার পর ইউজিও মিস্টার ল্যানকে নিয়ে অনেক কিছু ভাবছিল। ঠিক তখনই সেখানে মিস্টার ল্যান চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে সে কি ভাবছে, কিন্তু সে এ ব্যাপারে তাকে কিছুই বলে না। তখন সে তাকে সময় দেয় 30 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতে, কারণ তাদেরকে কাজের জন্য বাহিরে যেতে হবে। এটা বলে সে ফ্রেশ হতে চলে যায় আর এদিকে ইউজিও মনে মনে তাকে নিয়ে রোমান্টিক চিন্তা ভাবনা করছিল। এটা ভেবে সে মিস্টার ল্যানের ওয়াশরুমের সামনে যায়। সেখানে গিয়ে যখন সে দরজা খুলতে যাবে ঠিক তখনই মিস্টার ল্যান দরজা খুলে বেরিয়ে আসে আর ইউজিও তাকে দেখতেই থাকে। পরের সিনে দেখতে পাই ইউজিও রেডি হয়ে বাহিরে এসেছে আর কিং ইউ সবার জন্য একটা পার্টি দিয়েছে, যে পার্টিতে আমরা দেখতে পাই জিজি এবং ওই ছেলেটা উপস্থিত ছিল যে জিয়াওকে নিজের গার্লফ্রেন্ড বলে। এখন জিজিকে দেখে ইউজিও তো অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সে জানতোই না যে তারাও এখানে এসেছে। এদিকে জিজি তো মনে মনে ভাবছিল যে ইউজিও এসে তার পা ধরবে এবং সে যা বলবে ইউজিও তাই শুনবে।
কিন্তু অন্যদিকে দেখতে পাই ইউজিও তো কিংইউকে দিয়ে তার সেবা করাচ্ছিল। তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে আর সে ড্রিঙ্কস নিয়ে মিস্টার ল্যানের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর সে মিস্টার ল্যানকে ড্রিঙ্কস অফার করলে সে ওটা পান করতে চায় না, কিন্তু ইউজিও তো ছাড়ার পাত্রী ছিল না, তাই সে তাকে যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে তাকে খেতে বাধ্য করে এবং তার সাথে সেও পান করে। আর একটু পরে সে তার কোলে মাথা রেখে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে কিংইউ চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে ইউজিও এর কি হয়েছে। তখন মিস্টার ল্যান তাকে বলে সে ড্রিঙ্কস করে অজ্ঞান হয়ে গিয়েছে। আসলে ইউজিও অজ্ঞান হওয়ার ভান করছিল। মিস্টার ল্যান তাকে অজ্ঞান হওয়া অবস্থায় তার রুমে নিয়ে যায় এবং বিছানায় নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়, যেটার কারণে ইউজিও তো মনে মনে অনেক বেশি রেগে যাচ্ছিল আর ভাবছিল সে এরকম মানুষ কেন। একটু পরে মিস্টার ল্যান তোয়ালে নিয়ে এসে তার মুখ মুছে দিতে যাচ্ছিল, ঠিক তখনই সে তার হাত ধরে টান মারে এবং তার পাশে শুইয়ে দেয় এবং তাকে বলে আপনি শুধু আমার আর আমি শুধু আপনার। এটা বলেই সে তাকে কিস করে দেয় এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এদিকে মিস্টার ল্যান তো কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি ঘটছে এবং যখনই সে ইউজিও এর দিকে তাকায় তখন সে দেখতে পায় ইউজিও এর ভেতরে কিছু একটা পরিবর্তন ঘটছে আর আমরা তো বুঝতেই পারছি যে সে তার আসল রূপে ফিরে এসেছে। আর এবার কিন্তু ইউজিও সত্যি সত্যি অজ্ঞান হয়ে গিয়েছিল এবং এই অজ্ঞান অবস্থায় সে অন্য আরেকটা দুনিয়াতে চলে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় তার চারিদিকে পিচ ফুলের গাছ, যেটা দেখে সে খুশি হয়ে গাছ থেকে একটা পিচ ফুলের ডাল ভেঙে নেয়। তখনই পেছন থেকে কেউ একজন তাকে এটা করতে বারণ করে। সে যখন তার দিকে ঘুরে তাকায় তখন সে তাকে বলে এই ফুলগুলো 1000 বছরে একবার ফোটে আর এই গাছের ফলগুলো 1000 বছরে একবারই পাওয়া যায়, তাই তুমি যদি এই ফুলগুলো ছেড়ো তাহলে আমাদের গুরু তোমার উপরে অনেক বেশি রেগে যাবে। ইউজিও তার সাথে ভালোভাবে কথা বলছিল, কিন্তু একটু পরে সে লক্ষ্য করে এই ছেলেটি দেখতে একদম মিস্টার ল্যানের মতো, তাই সে তাকে প্রশ্ন করে তুমি কে আর তোমার চেহারা একদম মিস্টার ল্যানের মতো কেন দেখতে। ঠিক তখনই আমরা দেখতে পাই ইউজিও এর জ্ঞান ফিরে এসেছে আর সে বিছানায় একাই ঘুমিয়েছিল। সে যখন এই ব্যাপারে ভাবছিল ঠিক তখনই সেখানে জিজি চলে আসে এবং সে রেগে তার উপরে আক্রমণ করতে শুরু করে। ইউজিও তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাকে জানায় তুমি তোমার গত জন্মে আমার আয়না ফেলে দিয়েছিলে। এখন সে তো একটা বিশেষ আয়নার ব্যাপারে কথা বলছিল, কিন্তু ইউজিও তাকে জানায় সে এ ব্যাপারে কিছুই জানে না, কিন্তু তার এই কথা জিজি কিছুতেই বিশ্বাস করতে চায় না। জিজি যখন তার উপরে রাগ দেখাচ্ছিল ঠিক তখনই সেখানে মিস্টার ল্যান চলে আসে। তার আওয়াজ শুনে জিজি সাথে সাথে সেখান থেকে চলে যায়। এখন মিস্টার ল্যান তাকে জিজ্ঞাসা করে রুমের ভেতরে এত চিল্লাপাল্লা কেন করছো। তখন ইউজিও তাকে বলে এখানে জিজি এসেছিল, কিন্তু মিস্টার ল্যান যখন দেখে তখন সেখানে কাউকে দেখতে পায় না, তাই সে তাকে জিজ্ঞাসা করে তাহলে সে কোথায় গেল। তখন ইউজিও তাকে বলে সে জানালা দিয়ে বেরিয়ে গেছে। তার এরকম কথা শুনে মিস্টার ল্যান এখন তার উপরে রেগে যায় আর তাকে বলে এটা হলো 34 নম্বর ফ্লোর আর তুমি বলছো সে জানালা দিয়ে বেরিয়ে গেছে। এটা কখনো সম্ভব হতে পারে? একটা মানুষ যদি এখান থেকে লাফ দেয় তাহলে সে কি বেঁচে থাকতে পারবে? তার এই সকল কথা শুনে ইউজিও তো এবার চুপ হয়ে যায়। তখন মিস্টার ল্যান তাকে জিজ্ঞাসা করে তুমি যখন আমাকে চুমু খেলে এরপরেই তুমি অজ্ঞান হয়ে যাও এবং তোমার ভেতরে অনেক চেঞ্জ চলে আসে, তোমার চারপাশে একটা লাল আলো ঘুরতে থাকে, তুমি আমাকে বলো এর মানে কি। এটা শুনে ইউজিও চুপ হয়ে থাকে কারণ সে তাকে এ ব্যাপারে কিছুই বলতে চাইছিল না। এখন এ ব্যাপারে ইউজিও যেহেতু তাকে কোনো উত্তরই দিতে পারছিল না তাই সে তাকে হুট করে একটা কিস করে দেয়, যার কারণে সঙ্গে সঙ্গে মিস্টার ল্যান অজ্ঞান হয়ে যায়। এটা দেখে তো ইউজিও বুঝতে পারে যে এটা তার শক্তির কারণেই হয়েছে, তাই সে মিস্টার ল্যানের জ্ঞান ফেরানোর জন্য আবারও তাকে চুমু খায়, কিন্তু এবার মিস্টার ল্যানের জ্ঞান ফিরে আসে না, যেটা দেখে সে তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর সে সাথে সাথে আরুর কাছে এসব কিছু শেয়ার করার জন্য চলে যায়। এবার আরু তাকে একটি গাছ দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলে তার অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে, তাই চিন্তার কোনো বিষয় নেই। এরপর আরো তাকে একজন বৃদ্ধ পরীর কথা বলে। সে তাকে বলে হয়তো সেই পরীর কাছে গেলে তারা সব সমস্যার সমাধান খুঁজে পেতে পারে, তাই সে ইউজিওকে নিয়ে সেই পরীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অনেক খোঁজার পরেও তারা সেই পরীর ঠিকানা খুঁজে পায় না, যার কারণে ইউজিও তো অনেকটাই আপসেট হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে অনেকগুলো জোনাকি পোকা চলে আসে, যেগুলোকে দেখে আরো বুঝতে পারে যে এগুলোই তাদেরকে পথ দেখাবে, তাই এই বিষয়টা সে জিয়াওকেও বলে। এটা জানার সাথে সাথে জিয়াও অনেকটা উত্তেজিত হয়ে পড়ে এবং সে দ্রুত ওই জোনাকির পেছনে ছুটতে শুরু করে। আর কিছুটা দূর যাওয়ার পরেই সে হুট করে অন্য আরেকটা দুনিয়াতে চলে যায়। এখানে আসার পর ইউজিয়াও বুঝতেই পারে না যে সে ওই গর্তটা দিয়ে একটা দুনিয়াতে প্রবেশ করেছে, তাই এটা নিয়ে সে বেশি চিন্তা ভাবনা না করে চারিদিকে ঘুরে দেখতে শুরু করে। তখনই সে একটা রুমের ভেতরে কিংইউ এবং নিজেকে দেখতে পায়। এর মানে সে আবারও তার আরেকটা অতীত জীবনে চলে গেছে, আর সেই অতীত জীবনটা সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ইউজিয়াও
ইউজিয়াও কিংইউ এর জন্য ওষুধ বানিয়ে নিয়ে গেলে সে ওটা রেগে ফেলে দেয়, কিন্তু ইউজিয়াও এরপরেও তাকে কিছু বলে না আর তাকে বলে এখনো তার কাছে আরো অনেক ওষুধ রয়েছে, সে চাইলে ওগুলো লাগিয়ে দিতে পারে। কিন্তু ইউকিং সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ইউজিয়াও তাকে সেখান থেকে যেতে নিষেধ করে আর তাকে বলে সে যেন তাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু ইউকিং তাকে বলে এ জীবনে তাদের আর এক হওয়া হবে না, কারণ সে হলো দানব বংশের ছেলে। এই পৃথিবীতে ভালো আর খারাপ কখনোই একসাথে থাকতে পারে না, তাই তাদের দুজনারও একসাথে থাকা হবে না। এসব কথা শোনার পরেও ইউজিয়াও তাকে বলে সে তার জন্য সবকিছু করতে পারে আর সে এই দুনিয়ার কোনো পরোয়া করে না, সে একজন ভালো মানুষ, তাই সে চায় তার সাথে সারা জীবন থাকতে। তার এরকম কথা শুনে এবার ইউকিং এর মন নরম হয়ে যায় আর সে ইউজিয়াওকে কিস করতে শুরু করে, কিন্তু এরপরেও আমরা দেখতে পাই ইউকিং তাকে ছেড়ে চলে গেছে। আর সেখানে যাওয়ার পর দানব সম্প্রদায়ের রাজা তাকে একটি শপথ করিয়ে নেয় যে সে কোনোদিনও ইউজিয়াও এর কাছে ফিরে যেতে পারবে না এবং তাদের হয়ে সারা জীবন কাজ করতে হবে, আর সে যদি এই ওয়াদা ভঙ্গ করে তাহলে তারা ইউজিয়াওকে মেরে ফেলবে। এখন ইউজিয়াওকে বাঁচানোর জন্য ইউকিং তাদের সামনে শপথ করে। এখন কিছুদিন পর রাজা ইউকিংকে বিয়ের একটা কার্ড দেয় আর তাকে জানায় তার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, যেটা দেখে তো ইউকিং অনেক কান্না করতে থাকে। অন্যদিকে ইউজিয়াওকে দেখতে পাই, সে এখনো ইউকিং এর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই ইউজিয়াও তার সামনে যায় এবং অতীত জীবনের সেই ইউজিয়াওকে বলে তুমি তার জন্য অপেক্ষা করো না, কারণ সে কোনোদিনও তোমার কাছে ফিরে আসবে না। তখন সে তাকে বলে আমি জানি সে কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না, কিন্তু এরপরেও আমি তার জন্য মাসের পর মাস অপেক্ষা করে যাচ্ছি। আমি তাকে আর পেতেও চাই না, কিন্তু তাকে আমি হারাতেও চাইছি না। আমি আসলে কি চাইছিলাম আমি সেটা নিজেও জানি না, কিন্তু আমি তার জন্য শুধুমাত্র অপেক্ষা করে যাচ্ছিলাম। তবে আজকের পর থেকে আমি আর তার জন্য অপেক্ষা করব না। এটা বলে সে ওখান থেকে গায়েব হয়ে যায়। তখনই একটা গায়েবী আওয়াজ ইউজিয়াওর সাথে কথা বলতে শুরু করে। তার আওয়াজ শুনে ইউজিয়াও তাকে সামনে আসতে বলে, কিন্তু সে তার সামনে আসে না, বরং ইউজিয়াওকে বলে তাকে খুঁজে নিতে। এটা শুনে ইউজিয়াও তার উপরে রেগে যায় আর তাকে বলে আমি যদি তোমাকে খুঁজে বের করতে পারি তাহলে তোমাকে চরম শিক্ষা দিব। তার এরকম কথা শোনার সাথে সাথে সে শক্তিটি তাকে আরো একটা দুনিয়াতে টেনে নেয়। সেখানে পৌঁছানোর পর ইউজিয়াও তো বুঝতেই পারছিল না সে আবারও কোথায় এসেছে। এটা আসলে চায়না ছিল, আর এখানেই আমরা আরেকটা ইউজিয়াওকে দেখতে পাই। এটাও ছিল ইউজিয়াও এর অতীত জীবন। সে একটা পার্টিতে এসেছিল আর সেখানে বসে থাকা লুবাইকে জিজ্ঞাসা করে আজকে আপনাকে একাই দেখা যাচ্ছে, আপনি কি আপনার সাথে আপনার নাচের পার্টনার আনেননি? তখনই আমরা লুবাইকে দেখতে পাই। এটা আসলে সেই ছেলেটি ছিল যে ছেলেটা বর্তমান দুনিয়াতে ইউজিয়াওকে তার গার্লফ্রেন্ড বলে তার পিছু করছিল। এখন লুবাই ইউজিয়াও এর কোমর টেনে ধরে বলে কে বলেছে তোমাকে আমি আমার ডান্স পার্টনার আনিনি? তুমি তো আমার একমাত্র ডান্স পার্টনার। পরের সিনে আমরা দেখতে পাই ইউজিয়াওকে একটা লোক মারধর করছে। তার নাম ছিল মিস্টার লিন। মিস্টার লিন ইউজিয়াওকে হুমকি দেয় যদি সে লুবাইয়ের সম্পত্তির দলিল তাকে এনে দিতে না পারে তাহলে সে তাকে মেরে ফেলবে, আর এর জন্য সে তাকে মাত্র 3 দিনের টাইম দেয়, কারণ এর আগেও সে তাকে অনেকবার সুযোগ দিয়েছে কিন্তু সে তার কথা অনুযায়ী কাজ করছে না। সে বারবারই লুবাইকে বাঁচানোর চেষ্টা করছে। তার এরকম হুমকি শুনে এখন ইউজিয়াও বাধ্য হয় তার দলিলগুলো চুরি করে আনতে, আর এরপরই লুবাই বুঝতে পারে যে এসব কিছু হয়েছে জিয়াও এর কারণে, যার কারণে সে তাকে সন্দেহ করে এবং তাকে অপমান করতে শুরু করে আর তাকে বলে সে আর জীবনে কোনোদিনও কোনো মেয়ে মানুষকে বিশ্বাস করবে না। এটা বলেই সে তাকে মারার জন্য তার কপালে বন্দুক ধরে, কিন্তু সে তাকে মারতে পারে না, বরং সে তাকে বলে এখান থেকে চলে যেতে, কারণ এরপরে আর কোনোদিনও সে তাকে আর দয়া করবে না। এরপরে সিনেই দেখতে পাই মিস্টার ল্যান সেই দলিলগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন ইউজিয়াও তাকে বলে সে আর তাকে হেল্প করতে পারবে না, কারণ লুবাই তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, তাই সে চাইলেও আর কখনোই লুবাইয়ের কাছে ভালো সাজতে পারবে না। এরপর সে তাকে আরো বলে যে লুবাই ওপর থেকে ভদ্র এবং শান্ত হলেও রাতের আধারে সে একটা রাক্ষস হয়ে ওঠে। এরপরে সে তার হাতের আঘাত তাকে দেখায় আর তাকে বলে আপনি ছাড়া আমাকে আর কেউ ভালো রাখতে পারবে না, তাই আমি তার কাছে আর ফিরে যেতে চাই না। তার এরকম কথা শুনে মিস্টার ল্যান একটু ইমপ্রেস হয়ে যায় আর তাকে বলে তুমি ঠিকই বলেছো, আমার মতো মানুষ ছাড়া তোমাকে কেউই ভালো রাখতে পারবে না, এরপর থেকে আমি আর কখনো তোমাকে মারবো না।
অন্যদিকে ইউজিয়াও যে এতক্ষণ ধরে এসব কিছু দেখছিল সে তো চিন্তায় পড়ে যায়, কারণ সে একবারও দেখতে পায়নি যে লুবাই ইউজিয়াওকে মারছে। তাই সে এটা নিয়ে সন্দেহ করতে থাকে যে হয়তোবা তার স্মৃতি থেকে কিছু একটা গায়েব হয়ে গিয়েছে। তখনই একটি মেয়ের আওয়াজ ভেসে আসে আর সে জিয়াওকে বলে, কারণ আমি তাকে মিথ্যা বলেছিলাম, আমার সৎ বাবার কারণে আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে আর আমি চাইনি আমার কারণে আমার ভালোবাসার মানুষের জীবন নষ্ট হয়ে যাক। আমি মরে যাওয়ার আগে শুধুমাত্র একটা বার তার সাথে কথা বলতে চেয়েছিলাম, তাকে সত্যটা জানাতে চেয়েছিলাম, কিন্তু সে আমার ফোন পর্যন্ত রিসিভ করেনি। আমি শেষবারের মতো তাকে বহুবার কল করেছি। অন্যদিকে সেও আমাকে প্রচন্ড ভালোবাসতো। সে যখন জানতে পারলো তার আসল দলিলটা তার কাছেই আছে এবং আমি যে দলিলগুলো নিয়ে এসেছি সেগুলো নকল দলিল ছিল, তখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু ততক্ষণে আমি অনেক দূরে চলে গেছি। এখন এইসব কিছু দেখে ইউজিও তো অনেক বেশি আপসেট হয়ে যায় আর সে মনে মনে ভাবতে শুরু করে এখনো সময় আছে, চাইলেই তো এসব কিছু ঠিক করা যেত। কিন্তু তখনই আবার সে আগের আওয়াজটা ভেসে আসে। সে আওয়াজটা ইউজিওর সাথে কথা বলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে ইউজিয়াও সেই লোকের কাছে পৌঁছে যায় যার আওয়াজ এতক্ষণ সে শুনতে পাচ্ছিল। ইউজিয়াও তার কাছে তার পরিচয় জানতে চাইলে তখন সে তাকে বলে, তোমার এতটাই সাহস যে তুমি আমার পরিচয় জানতে চেয়েছো, অথচ তুমি আমাকে খুঁজতে এখানে এসেছিলে। তখনই ইউজিয়াও বুঝে যায় যে তারা যে বয়স্ক পরীটাকে খুঁজতে এসেছিল এটাই সে। এখন ইউজিয়াও তার কাছে অনুরোধ জানায় যাতে এইসব কিছু ঠিক করতে সে তাকে সাহায্য করে, যার কারণে সে তাকে নিয়ে যায় আজ থেকে 500 বছর আগে, যখন মাস্টার ল্যান ভালোবাসার রাক্ষসদের মেরে ফেলছিল। সে তাদের সবাইকে মেরে ফেলার জন্য মাটিতে আগুনের বৃষ্টি ছড়ায়, যাতে করে সেখানকার সব ভালোবাসার রাক্ষসগুলো একসাথে মারা যায়। এরপরে সে তাদের সবাইকে একেবারে বিলুপ্ত করতে চায়। ঠিক তখনই তারা দেখতে পায় সেখানে মাটি থেকে একটি ফুলের গাছ বেরিয়েছে। তারা যখন সেই গাছটিকে ধ্বংস করতেই যাচ্ছিল তখনই সেখান থেকে একটি বাচ্চার জন্ম দেয়। আসলে এই মাটি থেকেই ভালোবাসার রাক্ষসদের জন্ম হয়, যে রাক্ষসগুলো তাদের জন্য খুবই বিপজ্জনক। এটা দেখে লাওজিয়ান মাস্টার ল্যানকে বারবার বলে তাকে ধ্বংস করে ফেলতে, কিন্তু মাস্টার ল্যান তাকে ধ্বংস করে না, বরং তাকে কোলে তুলে নেয় এবং লাওজিয়াওকে বলে সে এখন থেকে তার দায়িত্ব। এটা দেখে জিয়ান তাকে বারণ করে আর তাকে বলে কেউ যদি জানতে পারে তাহলে এটার জন্য সে অনেক বড় শাস্তি পাবে, কিন্তু সে কোনো কিছুর পরোয়া না করে ওই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই ইউজিয়াও আরেকটি বাচ্চার সাথে একটি বাটি নিয়ে লড়াই করছে, আর সে যখন ওই বাটিটা নিজের কাছে রাখতে পারে না তখন সে তার জাদু দিয়ে ওই বাচ্চাটিকে চুপ করিয়ে দেয়। এটা দেখতে পেয়ে তার দাদা ছুটে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার নাতনির সাথে কি করলে? তখন জিয়াও তাকে বলে, তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছো? তোমার এটা মনে রাখা উচিত যে আমার মাস্টার তোমার থেকেও বেশি শক্তিশালী, তাই আমি তোমাকে ভয় পাই না। সে তাকে এরকম কথা বলে ছুটে তার মাস্টারের কাছে চলে যায়। সেখানে যেতেই তার মাস্টার তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আবারও কোনো দুষ্টুমি করেছো? তখন জিয়াও তাকে বলে, না। তোমার কি মনে হয় আমি সবসময় দুষ্টুমি করি? আমি তো কিছুই করি না। তবে তোমার আমাকে একটা কথা দিতে হবে, কোনো তুচ্ছ কারণে তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না, তুমি আমার সাথে সারা জীবন থাকবে। তার এরকম কথা শুনে মাস্টার ল্যান এবার তাকে ওয়াদা করে যে সারা জীবন সে তার পাশে থাকবে। তখন আবারও তাকে সাবধান করা হয় এবং বলা হয় পরীকে বিয়ে করার প্রতিশ্রুতি স্বর্গের ইচ্ছার বিরুদ্ধে, তাই তুমি আবারও ভেবে দেখো, এই পরী একদিন তোমার মৃত্যুর কারণ হবে। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াও তার মাস্টারকে বলছে তার মন খারাপ, কারণ বাহিরে গেলে কেউ তাকে খেলতে নেয় না, এমনকি সবাই তাকে ডিমন ডিমন করে দূরে সরিয়ে দেয়। ঠিক তখনই একজন দাসী এসে মাস্টারকে ডেকে পাঠায়। সে যখন সভায় এসে উপস্থিত হয় তখন সেখানে সকল বাচ্চাদের গার্জিয়ান ছিল, আর তারা একে একে ইউলাওয়ের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিতে শুরু করে, কারণ সে স্বর্গে এমন একটা বাচ্চাকে এনেছে যে কিনা ডিমন, তাও আবার অনেকদিন ধরেই সে তার পরিচয় গোপন করে ওই বাচ্চাটিকে এখানে রেখেছে। আর তারা ইউলাও এর কাছে অনুরোধ জানায় যাতে তারা খুব দ্রুতই ওই বাচ্চাটিকে মেরে ফেলে। এটা শুনে মিস্টার ল্যানের একটু রাগ হয় আর সে ইউলাওকে বলে, ইউজিয়াও শুধুমাত্র ছোট্ট একটা বাচ্চা, সে শুধুমাত্র দুষ্টুমি করে, যেমনটা বাচ্চাদের স্বভাব হয়ে থাকে, কিন্তু তারা এটাকে ডিমনিক বানিয়ে ফেলেছে। এরপর মাস্টার তাদেরকে জিজ্ঞাসা করে তারা যেসব বিষয়ে অভিযোগ দিচ্ছে সেগুলোর কি কোনো প্রমাণ আছে তাদের কাছে। তখন সে প্রমাণ দেখাতে না পারলেও অনেকগুলো লজিক দাঁড় করিয়ে দেয়। তারা কথা বলছিল তখনই সেখানে ইউজিয়াও চলে আসে এবং তার
মাস্টারকে এভাবে অপমানিত হতে দেখে সে তো অনেক বেশি রেগে যায়। সে তাদের সকল কথার প্রতিবাদ করছিল। তখনই তার রাগের কারণে তার ভেতরের শক্তিও বাহিরে বেরিয়ে আসে, যেটার কারণে ইউলাও এখন অপমানিত হয়ে যায়। তাই সে এটা শাস্তি হিসাবে ইউজিওকে পৃথিবীতে পাঠায় এবং তাকে বলে পৃথিবীতে তাকে 3টি রাজ্যের শান্তি স্থাপন করতে হবে। এর মানে হলো তার পৃথিবীতে 3টি জন্ম হবে। এখন এটা বলার সাথে সাথে ইউজিও সেখানেই জ্ঞান হারায়। এটা দেখে মাস্টার তো অনেক বেশি ভেঙে পড়ে আর সে বহু বছর ধরে তার সমস্ত শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তাকে সেই সাজা থেকে বাঁচাতে পারে না। তাই সে এবার ইউলাওকে ডেকে পাঠায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু ইউলাও সেখানে আসার পর তাকে সাহায্য করতে অস্বীকার করে। সে তাকে জানায় ইউজিও হলো একজন ডিমন, আর একজন ডিমনের কখনো স্বর্গের কারোর সাথে বিয়ে হতে পারে না। যখন তার সাথে তোমার বিয়ে হবে তখন সে এটার চাপ সহ্য করতে পারবে না। এটা শুনে মাস্টার দ্রুত তার হৃদয়ের রক্ত তাকে দিয়ে দেয়, যেটা তার ভেতরের ডিমনিক শক্তিকে টেনে বের করে ফেলবে এবং তাকে পরিপূর্ণ শুদ্ধ বানিয়ে দিবে। এখন যেহেতু জিয়াও এর 3 জন্মের শাস্তি শেষ হয়ে গিয়েছিল, তাই সে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সে এটাতে সফলও হয়ে যায় আর জিয়াও এর জ্ঞান ফিরে আসে। এবার সে ইউলাওকে আরো সুন্দরভাবে বুঝিয়ে বলে যাতে সে তাকে সাহায্য করে, নইলে সে সমস্ত শক্তি হারিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কারণ এত বছরে শুধুমাত্র তার একটাই শিষ্য রয়েছে, সেটা হলো জিয়াও। সে জিয়াওকে কথা দিয়েছিল আর সেই কথা তাকে যেভাবে হোক রক্ষা করতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই মাস্টার জিয়াওকে পৃথিবীতে লণ্ঠন উৎসব দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে জিয়াও একটা দোকান থেকে টাকা না দিয়ে মিষ্টি নিয়ে আসে এবং সেটা তার মাস্টারকে খেতে বলে। ঠিক তখনই সেই দোকানদার তাদের কাছে চলে আসে এবং জিয়াও এর উপরে অনেক বেশি রেগে যায় আর তাদেরকে অপমান করে বলে টাকা দিতে। তখন জিয়াও তার উপরে রেগে যায় আর তাকেও কথা শুনিয়ে দেয়। এটা নিয়ে তাদের মধ্যে তর্ক হতে হতে হুট করে সেই লোকটি একটি ডিমনে পরিণত হয়ে যায় এবং সে তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। তখন মাস্টারও তার শক্তি ইউজ করে এবং নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ মাস্টার অনেকটাই আহত হয়ে পড়েছিল। সেই ডিমনটি যখন আবারও তাদেরকে আক্রমণ করতেই যাবে তখন মাস্টার তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে ধ্বংস করে দেয়। এখন মাস্টারের শক্তি যেহেতু আগে থেকে অনেক দুর্বল ছিল, তাই সে এটাতে অনেক বেশি আহত হয়ে পড়ে আর জিয়াও এটা বুঝতে পেরে কান্নাকাটি করতে শুরু করে। তখন মাস্টার তাকে চোখ বন্ধ করতে বলে আর তার সমস্ত শক্তি সে জিয়াওকে দিয়ে দেয় এবং সে তার শক্তি দিয়ে তার অতীতের সবকিছু ভুলিয়ে দেয় আর তাকে বলে সে যেন জীবনে কখনো হেরে না যায়। এরপরে সে ধীরে ধীরে গায়েব হয়ে যায় আর জিয়াও সেখানেই জোরে জোরে চিৎকার করতে থাকে। এখন সিন বর্তমানে ফিরে আসে আর ইউজিও বুঝতে পারে যে তার ভেতরে যে শক্তিগুলো রয়েছে এই সবকিছুই তার মাস্টারের দেওয়া। তখন লাউজিয়ান তাদেরকে বলে এসব কিছুর জন্য ইউজিও দায়ী, কারণ সে ভয় পেয়েছিল স্বর্গে হয়তো তুমি তার জায়গা দখল করে নিবে এবং তাকে মেরে ফেলবে। তাই যখনই তুমি ইমর্টাল হয়ে উঠেছো ঠিক তখনই সে তোমার সমস্ত স্মৃতি মুছে দিয়েছে এবং তোমাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তোমার কাছে যে লাল সুতোর শক্তিটি রয়েছে যদি কখনো এটা শেষ হয়ে যায় তাহলে সাথে সাথে মাস্টার ল্যান মারা যাবে। তখন ইউজিও তাকে বলে আমি দেখেছি আমার আর মিস্টার ল্যানের মাঝে একটি লাল সুতো রয়েছে, এর মানে হলো আমি অলরেডি তার প্রেমে পড়ে গিয়েছি আর আমরা এই জীবনে একসাথেই থাকবো। যদি মিস্টার ল্যান ঠিক থাকে তাহলে আমরা দুজনেই নিরাপদে থাকবো। তখন লাউজিয়ান তাকে বলে আপনি এখন একজন ইমর্টাল, তাই আপনি এখন প্রেমে পড়ার যোগ্যতা হারিয়েছেন। যদি আপনি এখন তার প্রেমে পড়েন তাহলে আপনিও মারা যাবেন, তাই আপনার এখন উচিত তার থেকে দূরে থাকা, তবে একমাত্র আপনারা দুজন বেঁচে থাকতে পারবেন। এসব কিছু জানার পরে ইউজিও মাস্টারের কাছে ফিরে আসে। মাস্টার এখনো অজ্ঞান ছিল। তখন আরো তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তার মন খারাপ কেন, কিন্তু সে আরোকে সম্পূর্ণ ঘটনা ঠিকঠাক ভাবে খুলে বলে না, বরং সে তাকে জানায় সে বিয়ে করবে। এটা শুনে তো আরো একটু অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে কাকে বিয়ে করতে চায়। তখন ইউজিও তাকে জানায় সে কিং ইউকে বিয়ে করবে। এরপর ইউজিও মাস্টারের কাছে গিয়ে তার হাত ধরে বলে আমি আপনার কিছু হতে দিব না, কারণ আমি আপনাকে কথা দিয়েছিলাম আর সে কথা আমি যেভাবে হোক রাখবো। আমি আপনাকে বাঁচিয়ে রাখার কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে বের করব। এটা বলে সে তার হাতে একটা চুমু খায় আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার ড্রামাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।